হ্যালো 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 ওয়েলকাম টু ফিউচার প্লাস এডুকেশন, যেখানে তোমরা পাবে বেস্ট কোয়ালিটি এডুকেশন ফর ইয়োর ফিউচার। আমি অনির্বাণ স্যার আজকে নিয়ে চলে এসেছি ফিউচার প্লাসের পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইন কোর্স। এইখানে তোমরা বিভিন্ন সাবজেক্টের ডিটেল অ্যানালাইসিস অফ ডিফারেন্ট চ্যাপ্টার্স, একদম স্পেসিফিক নোটস ওয়াইজ, PYQs আরও অনেক কিছু পেয়ে যাবে for boards level and different competitive exam like NEET and JEE। ফিউচার প্লাস এডুকেশন একটি ইনস্টিটিউট আছে আমাদের কলকাতার বুকে, সাউথ কলকাতার টলিগঞ্জ এরিয়ায়। সেইখানে তোমরা অফলাইন ক্লাস করতে চাইলে করতে পারো, নিচের ফোন নাম্বারে দেওয়া আছে। আর অনলাইন ক্লাসের জন্য আজকেই আমাদের ইউটিউবে জয়েন করো, সাবস্ক্রাইব করে নাও, যেখানে সমস্ত চ্যাপ্টার আমরা একে একে করে তোমাদের কমপ্লিট করাবো। বোর্ডসের আগে আমাদের দায়িত্বে তোমাদের সিলেবাস কমপ্লিট করাবো। আজকে আমরা যেটা নিয়ে শুরু করব, ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 1 ফর কেমিস্ট্রি, পিরিয়ডিক টেবিল। আমাদের 11-12 কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস হবে, আর 9-10-এও ফিজিক্স, কেমিস্ট্রি আরও ডিফারেন্ট সাবজেক্ট আমরা নিয়ে আসব। আজকে যেটা শুরু করব কেমিস্ট্রির, তার ফার্স্টে ইন্ডেক্সটা দেখে নিয়ে আমাদের সিলেবাসে কতটা আছে, আমাদের কি কি পড়তে হবে। তো চলো শুরু করা যাক। আওয়ার ফার্স্ট লেসন, পিরিয়ডিক টেবিল, ক্লাস 10 ICSC। ফার্স্টেই আমরা দেখে নিচ্ছি ইন্ডেক্স, আমাদের কি কি পড়তে হবে। কারণ কি কি পড়তে হবে না জেনে আমরা যদি পড়তে শুরু করে দিই, আমরা এন্ড টার্গেটটা বুঝতে পারবো না যে কতটা অবধি পড়তে হবে। তাই জন্য আমাদের ফার্স্ট ইন্ডেক্সে আছে ওয়াটার এলিমেন্টস, ডোবারেনার্স ল অফ ট্রায়াডস, নিউল্যান্ডস ল অফ অক্টেভস, বিভিন্ন সায়েন্টিস্টদের ল যা দিয়ে পিরিয়ডিক টেবিল তৈরি করা হয়েছিল, ম্যান্ডেলিক পিরিয়ডিক টেবিল, তার মেরিটস অ্যান্ড ডিমেরিটস, পিরিয়ডিসিটি অ্যান্ড ইটস কজ, মডার্ন পিরিয়ডিক টেবিল, পিরিয়ড কাকে বলে, গ্রুপ কাকে বলে, শেল কাকে বলে, ডিফারেন্ট ডেফিনেশন আমরা একের পর এক স্লাইডে দেখতে থাকবো। ইম্পর্টেন্স অফ মডার্ন পিরিয়ডিক টেবিল, ক্লাসিফিকেশন অফ গ্রুপস, লিমিটেশনস। সব কটা লয়ের কিছু না কিছু মেরিটস আছে, আবার কিছু না কিছু ডিমেরিটস আছে, আমরা পড়ার সময় সেগুলো একের পর এক দেখব। কম্পারিজিং বিটুইন গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 17, গ্রুপ 1 কে বলা হয় অ্যালকালি মেটালস আর গ্রুপ 17 হ্যালোজেন্স। ইম্পর্টেন্ট পোর্শনগুলো আমি মার্ক করে দিয়েছি ইন্ডেক্সে, অবশ্যই নোট ডাউন করবে। পিরিয়ডিক প্রপার্টিজ, কি কি পিরিয়ডিক প্রপার্টিজ আছে, অ্যাটমিক রেডিয়াই, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, এই চারটে মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ডিক প্রপার্টিজ। এছাড়াও আছে মেটালিক প্রপার্টিজ, নন মেটালিক প্রপার্টিজ, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট। আমরা পড়ার সময় ইন ডিটেলস অ্যানালাইসিস করবো এগুলো। তারপরে ডায়াগোনাল রিলেশনশিপ, ব্রিজ এলিমেন্টস, অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। এই পুরোটা যদি আমরা কমপ্লিট করে নিই, আমাদের পিরিয়ডিক টেবিলের পার্ট টু পার্ট ধরে ধরে সব কমপ্লিট হয়ে যাবে ফর ক্লাস 10 ICSC। এইবার চলো শুরু করি আমাদের চ্যাপ্টার ফার্স্ট, ওয়াটার এলিমেন্টস দিয়ে। তো ভালো করে পেন আর খাতা নিয়ে বসে যাও, সব কিছু নোট ডাউন করা শুরু করো। চ্যাপ্টার যেইভাবে পড়াবো, কোশ্চেন অ্যান্সার, চ্যাপ্টার নোট সমস্ত নোট ডাউন করবে, ঠিক আছে? তো শুরু করছি পিরিয়ডিক টেবিল, চ্যাপ্টার নাম্বার 1। সো আমরা দেখে নিই আমাদের চ্যাপ্টারের শুরুতে কি আছে। একদম স্টার্টে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো এলিমেন্টস। স্যার, হোয়াট আর এলিমেন্টস? এলিমেন্টস আর পিওর সাবস্টেন্স দ্যাট এক্সিস্ট ইন নেচার ফ্রিলি, যারা নিজেদের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স রাখে এই নেচারে, তাদেরকেই আমরা বলি এলিমেন্টস। একটু বোর্ডে দেখে নিই এলিমেন্টস মানে কি কি হয়। এলিমেন্টস মানে আমরা দেখব মেটালস, নন মেটালস আর মেটালয়েডস। এই মেটালয়েডসটা তোমাদের সিলেবাসে এই মুহূর্তে নেই, আমাদের শুধু এক্সাম্পল পড়লেই হয়ে যাবে, যেটা আমরা কোশ্চেন অ্যান্সার ক্লাসে করব। এখন আমাদের যেটা জানতে হবে মেটালস আর নন মেটালস। স্যার কত দূর জানতে হবে? পিরিয়ডিক টেবিলে 1 থেকে 20 অবধি আপাতত আমাদের সিলেবাসে আছে, ক্লাস 10 অবধি। তো 1 থেকে 20 অবধি পিরিয়ডিক টেবিলের আমাদের কি পড়তে হবে? মেনলি মেটালস অ্যান্ড নন মেটালস জানতে হবে। তো এলিমেন্টসের মধ্যে আমরা দেখব এখন নেচারে আমাদের কতগুলো এলিমেন্টস আছে। 118টা এলিমেন্টস আছে এখন নেচারে। এইটা কিন্তু MCQতে আসতে পারে, মনে রাখবে। তাহলে এলিমেন্টস কি হলো? পিওর সাবস্টেন্স দ্যাট এক্সিস্ট ইন নেচার। কারা কারা এলিমেন্টস হয়? মেটাল, নন মেটালস আর মেটালয়েডস।
At present there are 118 elements in the periodic table. So next আমরা দেখে নিই আমাদের কি আছে আফটার এলিমেন্টস। আফটার এলিমেন্টস আমরা দেখতে পাচ্ছি ডোবারেনার্স ল অফ ট্রায়াডস, মানে পিরিয়ডিক টেবিলের ধারণাটা স্টার্ট যিনি করেছিলেন ডোবারেনার, তার ল, সেই ল অফ ট্রায়াডসে উনি কি বলেছিলেন, ল অফ ট্রায়াডসে তিনটে করে এলিমেন্ট নেওয়া হয়েছিল। ধরে নিচ্ছি আমি এ বি অ্যান্ড সি, জাস্ট সেইং এ বি অ্যান্ড সি আর গ্রুপ অফ 3 এলিমেন্টস। সেখানে উনি বলেছিলেন দ্য অ্যাটমিক মাস অফ বি, কি দিয়ে বলেছিলেন, অ্যাটমিক মাস, এটা মনে রাখতে হবে, কিওয়ার্ডসগুলো কিন্তু পরীক্ষায় লিখতেই হবে। দ্য অ্যাটমিক মাস অফ বি উইল বি ইকুয়ালস টু দ্য অ্যাভারেজ অ্যাটমিক মাস অফ এ অ্যান্ড সি। তো আমাদের পরীক্ষার সময় তো এবিসি আমরা লিখতে পারবো না, সেখানে কিছু কিছু এলিমেন্টস আছে, এক্সাম্পলগুলো দেখব, সেইগুলোকেই আমাদের লিখতে হবে। তো ডোবারেনার্স ল অফ ট্রায়াড এইভাবে বলতে পারো, দ্য অ্যাটমিক মাস অফ মিডিল এলিমেন্ট উইল বি দ্য অ্যাভারেজ অ্যাটমিক মাস অফ আদার 2 এলিমেন্ট। এটাই হলো ডোবারেনার্স ল অফ ট্রায়াড। আমরা নোটসটা একটু দেখে নিই। Johann Doberener was a German chemist, was the first scientist to classify the elements in some groups. তো কিসে এলিমেন্টগুলোকে একসাথে করেছিলেন, গ্রুপ। কারণ আমাদের পিরিয়ডিক টেবিলে এখনো অবধি পিরিয়ডিক টেবিল আবিষ্কার হয়নি, কিন্তু তার আগেও আমাদের এলিমেন্টস তো প্রচুর ছিল। এখন 118টা আছে, কিন্তু আগে 70-80টা ছিল। তো সেইগুলো এখন মনে রাখা একসাথে তখনকার দিনে সায়েন্টিস্টদের পক্ষে পসিবল হচ্ছিল না। তাই তারা ভাবলো কিছু একটা ভাবে একটা চার্ট করা যাক, একটা ফরমেশন করা যাক, যেখানে একটা রো বা একটা কলামকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে প্রতিটা এলিমেন্টসের প্রপার্টি মনে রাখা হবে। সেটা কি করে পসিবল হবে, যদি আমরা এরকম একটা গ্রুপ বানাই, ধরো গ্রুপে এ বি সি ডি, এই 4টে এলিমেন্টসের প্রপার্টিজ মোরলেস সেম। তাহলে আমরা যদি একটা এলিমেন্টসের প্রপার্টি মনে রাখি তাহলে 4টে এলিমেন্টসের প্রপার্টি একসাথে মনে রাখা হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমাদের পিরিয়ডিক টেবিলে পরবর্তীকালে এই ধারণাগুলো কাজে এসেছিল, আর সেই দিয়েই পিরিয়ডিক টেবিল আবিষ্কার হয়েছিল। তবে মাথায় রাখতে হবে ডোবারেনার কিন্তু পিরিয়ডিক টেবিল আবিষ্কার করেনি, উনি জাস্ট একটা ধারণা দিয়েছিল, একটা ল দিয়েছিল, যা থেকে আমরা এলিমেন্টসদের কিভাবে ইজি ওয়েতে মনে রাখতে পারবো, আর সেই ল এর নামই হলো ল অফ ট্রায়াডস। তারপরে কি আছে, ইন দ্য ট্রায়াডস অফ এলিমেন্টস দ্য অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস, যে কোনো একটা বলতে পারো, অফ দ্য মিডিল এলিমেন্ট, যেটা এখানে আমরা বি কে দেখিয়েছি, ইজ অলমোস্ট ইকুয়ালস টু দ্য অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন মানে অ্যাভারেজ। দেখো a প্লাস সি বাই 2 করেছি, অ্যাভারেজ করেছি, অফ দ্য অ্যাটমিক ওয়েটস অফ দ্য আদার 2 এলিমেন্টস। দিস রিলেশনশিপ ইজ কল্ড ল অফ ট্রায়াড। শর্ট কোশ্চেনে আসতে পারে, এটা ভালো করে দেখে নাও। এবার আমরা নেক্সট দেখি আমাদের কি আছে। ভালো করে এটা লিখে নাও, নোটসগুলো কপি করে নাও, খাতা পেন নিয়ে বসো, নোটসগুলো কিন্তু কপি করতে হবে, কারণ এরকম শর্ট ফরম্যাটে নোটস তোমরা অন্য কোথাও পাবে না। চ্যানেলটিকে আজকেই সাবস্ক্রাইব করে নাও, আর খাতা পেন নিয়ে যখন যা পড়াবো পড়ানোর পর নোটসগুলো কপি করে নাও বা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? সো আমরা ডোবারেনারের কিছু এক্সাম্পল দেখে নিই, যেগুলো পিরিয়ডিক টেবিলে আমাদের পড়তে হবে। ফার্স্ট, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, গ্রুপ অফ ট্রায়াডস। তো লিথিয়ামের কত অ্যাটমিক মাস 7, পটাশিয়ামের 39। তাহলে মিডিল এলিমেন্টের কী হওয়া উচিত বললাম, অ্যাভারেজ অফ লিথিয়াম অ্যান্ড পটাশিয়াম। দেখো 7 + 39/2 করে 23। এইটা মাথায় রাখতে হবে, ডোবারেনার বলেছিল ইকুয়াল বা অলমোস্ট ইকুয়াল হবে, একদম কাছাকাছি বা একদম পুরোপুরি ইকুয়াল। তো এই তিনটে এক্সাম্পল দেখে নাও, তিনটেই কিন্তু মিলে যাচ্ছে ডোবারেনারের ক্ষেত্রে, এটা ফর এক্সাম্পল। এইবার যদি লিমিটেশন জিজ্ঞেস করে ডোবারেনারের ল কেন পরবর্তীকালে আর চললো না, নিশ্চয়ই তার কোনো লিমিটেশন ছিল। সে প্রথম কিছু এলিমেন্টসদের জন্য বা প্রথম কিছু গ্রুপ অফ এলিমেন্টসদের জন্য লটা মিলিয়ে দিয়েছিল, কিন্তু তারপরে যত আমাদের এলিমেন্টস বাড়তে থাকে তখন দেখছি লটা আর মিলছে না। যেমন আমরা যদি দেখি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, ফ্লুরিনের 19, ব্রোমিনের 18, তাহলে দুটো প্লাস করো, 80 + 19 /2 করলে 49.5 আসার কথা। আর যদি বলা হয় অলমোস্ট ইকুয়াল 50, 48 এরকম আসার কথা, কিন্তু আমরা দেখছি অনেক কম, 35.5 আসে ক্লোরিনের। তাহলে এই গ্রুপগুলো কিন্তু ডোবারেনার মেলাতে পারেনি তার ল অফ ট্রায়াডস দিয়ে। তো যদি জিজ্ঞেস করে লিমিটেশনস, তাহলে আমরা এই একটা লিমিটেশনস দেখিয়ে দিতে পারি এক্সাম্পল দিয়ে। তো এইটা একটু নোট করে নাও। সো ডোবারেনারের পর আমাদের যেই সায়েন্টিস্ট আসলেন তার নাম নিউল্যান্ড।
আর সে কি ল দিয়েছিল? ল অফ অক্টেভস। তো অক্টেভস থেকে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই এখানে নাম্বার 8 এর কোনো একটা সিগনিফিকেন্স আছে। তো দেখে নি নিউল্যান্ড কি বলেছিলেন, আগে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নিউল্যান্ড সব কটা এলিমেন্টসকে ধরো 1 2 3 4 করে সাজাচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাটমিক মাস। ধরো এইভাবে সাজাচ্ছে। উনি কি দেখলেন? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অ্যাটমিক মাস অনুযায়ী সাজিয়ে এই একের সাথে তারপর যে 8th এলিমেন্ট, একের পর যে 8th এলিমেন্ট আসছে তার প্রপার্টিজের সিমিলারিটি পাওয়া যাচ্ছে। কিন্তু এইভাবে যদি আমরা পরপর পরপর লিখতে থাকি একটা রো ওয়াইজ, সেখানে একের পর আমার 2কে মনে রাখতে হবে, 3 4 5 এইভাবে মনে রেখে তারপর 8 যখন আসছে তখন আর আমার একের কথা কিন্তু অত মনে থাকবে না। তাহলে কোথাও একটা গিয়ে এইভাবে মনে রাখতে প্রবলেম হবে। ওই জন্য উনি কি করলেন, এই 8th এলিমেন্টটাকে একের নিচে নিয়ে চলে আসলেন। যেমন আমরা যদি দেখতে পাই একের পর আমরা এবার 2 3 4 5 6 7 লিখলাম, কিন্তু 8th এলিমেন্টটাকে যদি আমরা এইখানে লিখি 8th এলিমেন্ট একের পর, তাহলে আমরা দেখতে পারবো এইখানে যেই যেই এলিমেন্ট বসবে তারপরে আবার লেখো 9 10 11 12 13 14 15। 15 মানে 8th এলিমেন্ট যে আছে তারপরের 8th এলিমেন্ট, কারণ মাথায় রাখতে হবে 8th একের পর হোক, 2 এর পর হোক, 3 এর পর হোক, 2 এর পর 8th এলিমেন্ট কে হবে? 9, নাম্বার 9 নন 9th 8th, কিন্তু 2 এর পর 8th কে হচ্ছে 9, 3 এর পর 10, তাহলে তারা একসাথে বসে গেল। এইবার দেখো মনে রাখতে কত সুবিধা হবে, আমি যদি 1 মনে রাখি তার সাথে সিমিলার প্রপার্টি 8th এলিমেন্টের হলো, তাহলে সেটাও মনে থাকবে। 8 এর সাথে সিমিলার প্রপার্টি হবে 15 এর, তাহলে সেটাও মনে থাকবে। তাহলে এরকমভাবেই একটা গ্রুপ ফর্ম হতে লাগলো যেখানে এলিমেন্টস আর উইথ সিমিলার প্রপার্টিজ। এইটাই বলেছিলেন আমাদের নিউল্যান্ডসের ল অফ অক্টেভস। এবার আমরা দেখে নিই নোটসে কি লেখা। ইন 1865 দ্য ইংলিশ কেমিস্ট জন আলেকজান্ডার নিউল্যান্ড ডেভেলপড দ্য ল অফ octaves. He arranged the element in increasing order of atomic mass, কিরকম? increasing order of atomic mass, and found that every 8th element has resembles the first element in its physical and chemical properties. তো ফার্স্ট এলিমেন্টের সাথে কোন এলিমেন্টের কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজের রিজেম্বল পাওয়া গেছিল? 8th এলিমেন্ট। এইটাই নিউল্যান্ড অক্টেভ। আর এই উনি যেই এলিমেন্টসগুলোকে নিয়ে বলেছিলেন যে যারা অক্টেভ ফলো করছে যেই রুলটা, সেইটা অনেকটা দেখবে ক্লাসিক্যাল মিউজিক্যাল নোটের মতন। কিরকম? সা রে গামা পাধা নিসা, সায়ের পর আবার সা ফিরছে ঠিক 8th নম্বরে, 8 নম্বরে আবার সা ফিরে আসছে, সিমিলার প্রপার্টিজ ফিরে আসছে। তার সাথেই উনি বলেছিলেন যে এলিমেন্টসেরও অনেকটা এরকম মিউজিক্যাল নোটসের মতনই প্রপার্টিজটা, যখনই 8th এলিমেন্ট আসবে প্রপার্টিজ মিলতে শুরু করবে। তো এই লটা তোমরা ভালো করে লিখে নাও। এরপরে দেখব এই লটাই কি আলটিমেট ছিল ফর দ্য পিরিয়ডিক টেবিল, নাকি এরও কিছু লিমিটেশনস আছে। ওকে, ভালো করে লিখে নাও। তো আশা করি নোট করা হয়ে গেছে। এবার আমরা একটা ছোট্ট জিনিস অবজার্ভ করি, এই নিউল্যান্ডস ল অফ অক্টেভ থেকে আমরা কিছু গ্রুপিং করতে পেরেছি এলিমেন্টসের উইথ সিমিলার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ। সো দেখো গ্রুপে কারা আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। সো এরকম অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে। এই গ্রুপ থেকে আমরা কি বুঝতে পারছি? এলিমেন্টসের পিরিয়ডিসিটি বলে একটা টার্ম আমাদের শিখতে হবে। একটা সিমিলার প্রপার্টিজ হওয়ার প্রবণতা তৈরি হয়েছে, আর সিমিলার প্রপার্টিজ হলেই তাদের আমরা গ্রুপে সাজিয়ে দেব। এইটাই আমরা পরবর্তীকালে যখন পিরিয়ডিক টেবিল আবিষ্কার হবে, এই গ্রুপগুলোই কিন্তু আমাদের মনে রাখতে হবে যাদের সিমিলার প্রপার্টিজ থাকে। সেটা অ্যালকালি মেটালস থেকে শুরু করে আমাদের হ্যালোজেন্স কি, এর পরবর্তীকালে আমরা দেখব ইনার্ট গ্যাস আবিষ্কার হয়, তাদেরও গ্রুপ আলাদা করে তৈরি করতে হবে। তো এই গ্রুপিংয়ের ব্যাপারটা কিন্তু ভালো করে এরপর থেকে মাথায় রাখতে হবে। সো নিউল্যান্ডের লিমিটেশনসে আমরা কি দেখছি? আউট অফ 56 এলিমেন্টস নোন অ্যাট দ্যাট টাইম, এখন আমরা জানি কত আছে? এর মাত্র বললাম 118 এলিমেন্টস। কিন্তু ফার্স্টে বলছিলাম কি, প্রথম দিকে আস্তে আস্তে এলিমেন্ট যখন ডিসকভার হচ্ছিল 5টা 10টা 60টা 70টা করে করে, তাহলে নিউল্যান্ডের সময় কত ছিল? 56টা। তার মধ্যে নিউল্যান্ডের ল অফ অক্টেভ মিলেছিল আপ টু ক্যালসিয়াম, মানে লাইটার এলিমেন্টসের জন্য নিউল্যান্ডসের ল অফ অক্টেভস মিলছিল। কিন্তু যখনই আফটার ক্যালসিয়াম আমরা হেভিয়ার এলিমেন্টসে গেলাম, তখন দেখছি কিন্তু 1 নম্বরের পর 8th এলিমেন্টের প্রপার্টি আর মিলছে না। তো এইটা একটা বড় লিমিটেশনস হয়ে গেল। সেকেন্ড লিমিটেশন দেখি,
নোবেল গ্যাসেস ওয়্যার নট প্লেসড ইন হিজ পিরিয়ডিক টেবল। নোবেল গ্যাস ওইখানে প্লেস করা যায়নি, কেন? সিম্পল, নোবেল গ্যাস তখন আবিষ্কারই হয়নি, তাই জন্য ওই গ্রুপটা রাখা হয়নি। তো এই দুটো লিমিটেশনস আমাদের পড়তে হবে নিউল্যান্ড ল অফ অক্টেভস। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট আমরা যেখানে আসব, ফার্স্ট পিরিয়ডিক টেবিল ডিজাইন করা হয়েছিল আফটার ডোভারেনার্স ল অফ ট্রায়াডস ফেল হলো যখন, তারপর আসলো নিউল্যান্ডস ল অফ অক্টেভ, কিছু লিমিটেশনস পাওয়া গেল যখন, তারপরে আমাদের আসলো মেন্ডেলিভ। তিনি ফার্স্ট ডিসকভার করেছিলেন পিরিয়ডিক টেবিল, যেটাকে আমরা অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবিল বলতে পারি, যেখানে পিরিয়ডও পাবো গ্রুপও পাবো। তো সেইটা এবার দেখে নিই যে মেন্ডেলিভ কি বলেছিলেন। মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল 1869, তিনি বলেছিলেন দ্য প্রপার্টিজ অফ এলিমেন্টস আর পিরিয়ডিক ফাংশনস অফ দেয়ার অ্যাটমিক মাসেস। এই মানেটা কি? পিরিয়ডিক ফাংশন মানে কি? একটু আগেই তোমাদের বললাম পিরিয়ডিসিটি, একটা এলিমেন্টসের পর আরেকটা এলিমেন্টসের সাথে তার প্রপার্টিজের যে মিল হবে অ্যাট আ ফিক্সড ইন্টারভেল, অ্যাট আ সার্টেন ইন্টারভেল, যখনই একটা এলিমেন্টের পর আরেকটা এলিমেন্টের সাথে তার প্রপার্টিজের মিল হচ্ছে তাকেই বলা হয় পিরিয়ডিসিটি অর পিরিয়ডিক ফাংশন। তাই এই লটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, মেন্ডেলিভ ল। এক লাইনে একসাথে বলো, দ্য প্রপার্টিজ অফ এলিমেন্টস আর দ্য পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক মাসেস। তার মানে ইনি অ্যাটমিক মাস দিয়ে পিরিয়ডিক প্রপার্টিজ অনুযায়ী সবকটা এলিমেন্টস পরপর সাজিয়েছিলেন। অন দ্য বেসিস অফ দ্য ল মেন্ডেলিভ অ্যারেঞ্জড অল দেন নোন এলিমেন্টস। অল দেন মানে এবার মেন্ডেলিভের সময় যে কটা এলিমেন্টস আবিষ্কার হয়েছিল তাদেরকে কিভাবে সাজিয়েছিলেন? অ্যাটমিক ওয়েট হিসাবে, অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস বলতে পারি। এইবার কি বললাম? মেন্ডেলিভ ফার্স্ট টু ডিসকভার দ্য পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল মানে কি? এইরকম কিছু হরাইজেন্টাল রো থাকবে যাকে আমরা বলবো পিরিয়ডস। এইরকম হরাইজেন্টাল কিছু রো থাকবে যাকে আমরা কি বলবো? পিরিয়ডস। আর কিছু ভার্টিক্যাল কলাম থাকবে তাকে আমরা বলবো গ্রুপস। আর কিছু ভার্টিক্যাল কলাম থাকবে তাকে আমরা বলবো গ্রুপ। যারা হরাইজেন্টাল রো তাদেরকে পিরিয়ড, যারা ভার্টিক্যাল কলাম তাদেরকে গ্রুপ। এইটুকু মনে রাখো। কটা করেছিল স্যার? এইটা মনে রাখতে হবে, আমাদের মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে 7টা পিরিয়ড ছিল, আর রোমানে লিখব 8টা গ্রুপ ছিল। এইটা কিন্তু মনে রেখে দিতে হবে, শর্ট কোশ্চেনে তোমাদের আসতে পারে। তাহলে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল থেকে কি শিখলাম? মেন্ডেলিভ বলেছিলেন এলিমেন্টস, দ্য প্রপার্টিজ অফ এলিমেন্টস আর পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস। তার মানে তিনি পিরিয়ডিক প্রপার্টি অনুযায়ী এলিমেন্টসদের সাজিয়েছিলেন। কি হিসাবে সাজিয়েছিলেন? পিরিয়ডস অ্যান্ড গ্রুপ। যেটা ভার্টিক্যাল কলাম তাদেরকে গ্রুপ বলা হয়েছিল, আর হরাইজেন্টাল রো তাদেরকে পিরিয়ড বলা হয়েছিল। এরপরে স্লাইডে দেখে নিই কি আছে। সো এবার আমরা দেখব মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের কি কি মেরিটস আছে। ফার্স্ট আমরা দেখছি উনি তখনকার দিনে কটা এলিমেন্টস ছিল? 63টা এলিমেন্টস। সেইগুলোকে সিস্টেমেটিক অর্ডারে গ্রুপস অ্যান্ড পিরিয়ডসে সাজাতে পেরেছিলেন। এইটাই সব থেকে বড় মেরিট। এতগুলো এলিমেন্টস যেগুলো আবিষ্কার হয়েছিল উনি সবকটাকে সাজিয়ে দিতে পেরেছিলেন। আমরা ডোভারেনের সময় দেখলাম যে প্রথম কিছু এলিমেন্টস মিলছে, বাকিগুলো মিলছে না। আমরা নিউল্যান্ডের সময় দেখলাম আপ টু ক্যালসিয়াম অবধি মিলছে, বাকিগুলো মিলছে না। কিন্তু ফার্স্ট মেন্ডেলিভ তিনি যা যা এলিমেন্টস তখনকার দিনে ছিল সবকটাকে পিরিয়ডস অ্যান্ড গ্রুপে কিন্তু সাজিয়ে নিতে পেরেছিলেন। এটা সব থেকে বড় মেরিট। পরে এই যে বোরন, অ্যালুমিনিয়াম, সিলিকন, বোরন, অ্যালুমিনিয়াম, সিলিকন। তো বোরন, অ্যালুমিনিয়াম, সিলিকনের নিচে তারপরে উনি একটা গ্যাপ দিয়ে গেছিলেন। কারণ উনি বুঝেছিলেন পরবর্তীকালে আরও এলিমেন্টস বেরাবে যাদের প্রপার্টিজ ঠিক এদের মতনই হবে। উনি এটা প্রেডিক্ট করে গেছিলেন, তাই এটা কিন্তু আমরা মেরিটসেই ধরব। তো সেইখানে তাদেরকে নাম দিয়েছিল একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন। একা মানে কি? একা মানে আফটার বোরন, আফটার অ্যালুমিনিয়াম, আফটার সিলিকন কারা আসবে সেই প্রেডিকশনটা করে গেছিল। পরবর্তীকালে তাদেরকেই আমরা আবিষ্কার করেছিলাম অ্যাজ স্ক্যান্ডিয়াম। একা বোরন মানে স্ক্যান্ডিয়াম, পরবর্তীকালে যেটা আবিষ্কার হয় আমরা লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিলে দেখব সেটা। একা অ্যালুমিনিয়াম মানে গ্যালিয়াম, একা সিলিকন মানে জার্মেনিয়াম। ওকে, লাস্ট যে কারেকশন অফ ডাউটফুল অ্যাটমিক ওয়েটস, কিছু কিছু অ্যাটমিক ওয়েট ছিল নিউল্যান্ডের পিরিয়ডিক টেবিল বা যেটা উনি চার্ট বানিয়েছিলেন সেখানে আমরা দেখেছিলাম কিছু কিছু এলিমেন্টসদের অ্যাটমিক ওয়েট নিয়ে সংশয় ছিল।
সেইগুলোই ঠিক করেছিলেন মেন্ডেলিভ এই ফর্মুলাটা দিয়ে, অ্যাটমিক ওয়েট ইকুয়ালস টু ভ্যালেন্সি ইন্টু ইকুইভ্যালেন্ট ওয়েট, এই ফর্মুলাটা দিয়ে উনি কিছু কিছু স্পেসিফিক কিছু এলিমেন্টসদের অ্যাটমিক ওয়েটের কারেকশান করেছিলেন। তাহলে মেরিটস কী কী পেলাম? উনি তখনকার দিনে 63টা এলিমেন্টস প্রপারলি সাজাতে পেরেছিলেন পিরিয়ডস আর গ্রুপে। সেকেন্ড কি, এই যে বোরন, অ্যালুমিনিয়াম আর সিলিকন, তাদের নিচে কিছু কিছু গ্যাপ দিয়েছিলেন যে পরবর্তীকালে যেই এলিমেন্টস আবিষ্কার হবে এখানে যাতে পরের সায়েন্টিস্ট বসিয়ে যেতে পারে। তো এটা একটা ইন্টেলিজেন্স কাজ, ঠিক আছে। আর লাস্টে কারেকশন করেছিলেন কিছু কিছু অ্যাটমিক ওয়েটের। তো এই মেরিটসগুলো তোমরা ভালো করে লিখে নাও। এরপরে মেন্ডেলিফেরও কিন্তু কিছু ডিফেক্ট পাওয়া গেছিল, সেইটা নিয়েই আমাদের আলোচনা হবে। মেন্ডেলিফের কি কি ডিফেক্ট পেয়েছিলাম। সো এখন আমরা মেন্ডেলিফের ডিমেরিটসগুলো দেখে নিই। আমরা মেরিটসটা পড়লাম 3টে মেরিটস, এবার ডিমেরিটস কি কি আছে। ফার্স্ট বলছে পজিশন অফ হাইড্রোজেন ইজ নট ক্লিয়ার। ভালো করে দেখি পজিশন অফ হাইড্রোজেন কেন ক্লিয়ার করা যায়নি। কারণ আমাদের হাইড্রোজেনকে বলা হয় তারা অ্যালকালি মেটালস, মানে গ্রুপ 1-এর সাথেও ওর সিমিলার প্রপার্টিজ শো করা যায়। আবার হাইড্রোজেন সিমিলার প্রপার্টি শো করে তখনকার দিনে যেটা গ্রুপ 7 ছিল, মানে হ্যালোজেন্সদের সাথে। তাহলে কি কি প্রপার্টি সিমিলার হয় যার জন্য আমরা হাইড্রোজেনকে গ্রুপ 1-এও বলি, 17-এও বলি? একটু ভালো করে দেখে নাও। গ্রুপ 1 যেখানে কিনা আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আর এখানে আমি হাইড্রোজেনকে রাখলাম। এদের সব থেকে প্রথম কোন প্রপার্টিজের মিল আছে? সবারই ভ্যালেন্সি 1, আর সবার অক্সিডেশন স্টেট বা ইলেকট্রোপজিটিভ স্টেট কত হয়? +1। এলআই প্লাস হিসাবে থাকে, Na প্লাস, কে প্লাস, আবার হাইড্রোজেনও দেখি H প্লাস হিসাবে থাকতে পাচ্ছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট কি হলো? ভ্যালেন্সি 1, আর অক্সিডেশন স্টেটটাও সবার প্লাস করে থাকতে পারে, +1 করে। তারপর আমরা দেখি যে আমরা এই মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল সাজানো কি দিয়ে হয়েছিল? অ্যাটমিক মাস দিয়ে। অ্যাটমিক মাস দিয়ে যদি সাজানো হয় তাহলে প্রথম কোন এলিমেন্টকে রাখা হবে? যার অ্যাটমিক মাস সব থেকে কম, কারণ ইনক্রিজিং অর্ডারে সাজাচ্ছি। তাহলে গ্রুপ 1-এ সব থেকে কম অ্যাটমিক মাস কার? হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেনকে গ্রুপ 1-এ ফার্স্টে রাখা হবে, তারপর বাকি এলিমেন্টসগুলোকে রাখা হবে। তাই জন্য হাইড্রোজেন গ্রুপ 1-এ তার ভ্যালেন্সির জন্য থাকতে পারে, তার ইলেকট্রোপজিটিভ নেচারের জন্য থাকতে পারে, আবার তার অ্যাটমিক মাসের জন্য গ্রুপ 1-এ থাকতে পারে। তাহলে এই 3টে পয়েন্ট সাজেস্ট করছে হাইড্রোজেনের গ্রুপ 1-এই থাকা উচিত। এইবার আমরা দেখে নিই গ্রুপ 17-এ কেন থাকতে পারে। এইটা আগে একটু নোট করে নাও, ঠিক আছে, বা স্ক্রিনশট মেরে নাও। আমি এটা মুছে এরপরে গ্রুপ 17-এ কেন থাকতে পারে সেইটা আমরা দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখা যাক যে হাইড্রোজেন গ্রুপ 17-এ কেন থাকতে পারে। গ্রুপ 17-এ কারা থাকে স্যার? হ্যালোজেন্সরা। আমরা তখন মেন্ডেলিফের সময় আমরা গ্রুপ 17টাকে 7 বলতাম, সেটা মনে রেখো। গ্রুপ 17 কিন্তু মডার্ন পিরিয়ডিক টেবিলে, তখনকার দিনে মেন্ডেলিফের সময় আমরা সেটাকে এই রোমানে গ্রুপ 7 বলতাম। তো এখানে কারা কারা আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে স্যার হাইড্রোজেনের সাথে ফার্স্ট তাদের কি প্রপার্টিজের রিজেম্বল আছে যাতে আমরা বলতে পারি হাইড্রোজেন ক্যান বি পুট ইন গ্রুপ 17 অলসো? ফার্স্ট হচ্ছে সবাই দেখো তাদের স্টেট হচ্ছে গ্যাসিয়াস। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ম্যাক্সিমাম গ্যাসিয়াস স্টেটে থাকে। এখানে একটা এক্সেপশন আছে, ব্রোমিন হচ্ছে লিকুইড নন মেটাল। এটা একটা এক্সেপশন, ব্রোমিন হচ্ছে লিকুইড নন মেটাল। এটা পিরিয়ডিক টেবিলেরই একটা এক্সেপশন নন মেটালসের জন্য, যেটা আমরা ছোটোবেলাও মেটালস নন মেটালসের পড়েছিলাম। মেটালসের মধ্যে লিকুইডকে, যেমন মেটালসের মধ্যে মার্কারি লিকুইড হয়, নন মেটালসের মধ্যে ব্রোমিন। কিন্তু বাকিরা নন মেটালিক স্টেটে থাকে। লিকুইড হলেও তো নন মেটাল, গ্যাস আর লিকুইড নন মেটালিক স্টেট। সেরকম হাইড্রোজেনও কিন্তু গ্যাসিয়াস স্টেটে থাকে, তাই তাকে গ্রুপ 7 বা 17-এর সাথে তুলনা করা হয়। সেকেন্ড, এদেরও স্যার ভ্যালেন্সি 1 হয় হ্যালোজেন্সদের, হাইড্রোজেনেরও ভ্যালেন্সি 1 হয়। এদের আয়নিক স্টেটটা কি থাকে বা অক্সিডেশন স্টেট? হ্যালোজেন্সের F-, Cl-, Br-, I-, তার মানে অক্সিডেশন স্টেট ফর হ্যালোজেন্স ইজ -1। হাইড্রোজেন স্যার আপনি বললেন একটু আগেই +1 হিসাবে থাকে। হ্যাঁ, হাইড্রোজেন এই জন্যই তো দুটো গ্রুপে রাখা হয়, কারণ হাইড্রোজেন +1 হিসাবেও যেমন থাকতে পারে লাইক দ্য অ্যালকালি মেটালস, সেরকম -1 হিসাবেও থাকতে পারে হাইড্রোজেন। হাইড্রোজেন -1 হিসাবেও থাকতে পারে। কোথায় থাকে স্যার? হাইড্রাইডগুলোতে, যেমন LiH লিথিয়াম হাইড্রাইড,
NaH, সোডিয়াম হাইড্রাইড। এইগুলোতে দেখো +1 কারা আছে, অ্যালকালি মেটালসগুলো, আর হাইড্রোজেনের অক্সিডেশন কত, -1, লাইক দ্য হ্যালোজেন্স। তো আমরা ইন শর্ট যদি বুঝতে চাই কি বলবো, হাইড্রোজেন গ্রুপ 1 এর সাথেও কিছু প্রপার্টিজ সিমিলার, আবার গ্রুপ 17 এর সাথেও কিছু প্রপার্টি সিমিলার। তাহলে এইটাকে আমরা কনক্লুড করতে পারবো যে ওকে গ্রুপ 1এই রাখতে হবে বা গ্রুপ 17এই রাখতে হবে? না, আমরা হাইড্রোজেনকে এখনো অবধি জেনে আসি যে আইদার গ্রুপ 1 বা গ্রুপ 17 বা 7 যেটাই বলি না কেন, দুটোতেই কিন্তু আমরা রাখতে পারবো। এইটাই হচ্ছে ফার্স্ট ডিমেরিটস অফ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। এবার সেকেন্ড ডিমেরিটস দেখে নি কি আছে। নো সেপারেশন প্লেস ওয়্যার অ্যাসাইন টু আইসোটোপ। এইটা ভালো করে বুঝতে হবে। স্যার আইসোটোপ কি? আইসোটোপ মানে এলিমেন্টস উইথ সেম অ্যাটমিক নাম্বার অ্যান্ড ডিফারেন্ট মাস নাম্বার। এলিমেন্টস উইথ সেম অ্যাটমিক নাম্বার অ্যান্ড ডিফারেন্ট মাস নাম্বার। সো ফার্স্টে আমরা একটা এলিমেন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করি, ধরো এলিমেন্ট পি, তার নিচে আমি জেড লিখলাম, উপরে এ লিখলাম। জেডটা সিগনিফাই করে অ্যাটমিক নাম্বারকে, এটা সিগনিফাই করে মাস নাম্বারকে। অ্যাটমিক নাম্বার বলতে আমরা বুঝি নাম্বার অফ প্রোটনস অর ইলেকট্রনস, মাস নাম্বার বলতে আমরা বুঝি সামেশন অফ প্রোটন অ্যান্ড নিউট্রন। ওকে, তো হাইড্রোজেনের এখানে 3টে আইসোটোপ লিখলাম যাদের সবার অ্যাটমিক নাম্বার সেম বাট মাস নাম্বার ডিফারেন্ট। কারণ আইসোটোপরা কাদের হয় স্যার? আইসোটোপরা অলওয়েজ সিমিলার এলিমেন্টসের হয়, সেম এলিমেন্টের হয়, সেম এলিমেন্টের ডিফারেন্ট আইসোটোপ। তো এই আইসোটোপগুলো সাজানো হয়েছে কি ফরম্যাটে? আইসোটোপগুলো সাজানো হয়েছে এই সেম অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট মাস নাম্বার। আর পিরিয়ডিক টেবিল মেন্ডেলিফের কিভাবে সাজানো হয়েছে? অ্যাটমিক মাস দিয়ে, অ্যাটমিক মাস দিয়ে। ভালো করে দেখো, আমরা যদি প্রথম রোতে বা প্রথম খোপে আমরা যদি হাইড্রোজেনকে লিখি আর সেটাকে যদি 1 দিই, তার পাশের খোপে কার বসার কথা? 2তে। 2তে আমাদের দুটো অপশান চলে আসছে, হিলিয়াম বসতে পারে, হিলিয়াম 2তে বসতে পারে, বা দেখো হাইড্রোজেনের এইটার অ্যাটমিক মাস 2, এই সেকেন্ড আইসোটোপ যেটাকে আমরা ডিউটোরিয়াম বলে চিনি, সেই আইসোটোপেরও অ্যাটমিক মাস 2। এইবার মেন্ডেলিভ ভাবলেন আমি কাকে বসাবো? ধর্ম সংশয়, আমি নতুন এলিমেন্টস বসাবো নাকি একই এলিমেন্টের আরেকটা ফর্মকে বসাবো? তাহলে উনি ভাবলেন হাইড্রোজেন তো একবার বসিয়ে দিয়েছি, এইটা স্কিপ করে দেওয়া যেতে পারে, আইসোটোপগুলো স্কিপ, উনি বাধ্য, কারণ আর জায়গা নেই। 2তে যদি উনি হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ বসান, নিউ এলিমেন্টস জায়গা পাবে না, তাই জন্য উনি এখানে হিলিয়ামকে বসিয়ে দিলেন, আর হাইড্রোজেনের আইসোটোপগুলো আর জায়গা পেল না। এইটাই আমরা যদি কার্বন নিয়ে দেখি, ভালো করে দেখো এখানে কার্বনের কি কি আইসোটোপ স্যার? C612, C613, C614। আমরা সবাই জানি কার্বনের পর কাকে বসানো হয়? নাইট্রোজেনকে। যদি এখানে নাইট্রোজেনকে না বসাতাম 14-এ, যদি এখানে নাইট্রোজেনকে না বসাতাম, তাহলে আমরা কার্বন এই C614কে বসাতে পারতাম অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাটমিক মাস। তাহলে নাইট্রোজেন একটা নতুন এলিমেন্টকে আমরা পিরিয়ডিক টেবিলে রাখার জায়গাই পেতাম না। তো এই একটা বড় ধর্ম সংশয়, আমি কাকে বসাবো, নতুন এলিমেন্টস নাকি পুরনো এলিমেন্টসের একটা আরেকটা ফর্ম যেটাকে আমরা আইসোটোপ বলি? তো মেন্ডেলিভ চুজ করলো না, আমি নতুন এলিমেন্টকেই বসাই, পুরনো এলিমেন্টের বসানোর জায়গা আমার পিরিয়ডিক টেবিলে হচ্ছে না। কিন্তু পরবর্তীকালে এটাই একটা বড় ডিমেরিটস হিসাবে থেকে গেল মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে। আর লাস্ট যেটা আমরা দেখছি, নো সেপারেট গ্রুপ ফর ল্যান্থেনাইটস অ্যান্ড অ্যাক্টিনাইটস। স্যার এই ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটসটা কি? এরা হচ্ছে এফ ব্লক এলিমেন্টস, এফ ব্লক এলিমেন্টস যেটা আমাদের গ্রুপ 3 বলে এখনকার পিরিয়ডিক টেবিলে রাখা হয়। কিন্তু মেন্ডেলিফের সময় এই ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটসের আবিষ্কারই হয়নি, যেটা ডিসকভারি হয়নি সেটা পিরিয়ডিক টেবিলে কিভাবে রাখবেন উনি? তাই জন্য এটা উনি রাখতে পারেননি। কিন্তু পরবর্তীকালে যখনই এদের আবিষ্কার হয় মেন্ডেলিফের, তখনই এটা ডিমেরিটস হিসাবে চলে আসে। তাই মেন্ডেলিফের 3টে বড় বড় ডিমেরিটস যেটা পাওয়া গেছিল, যার জন্য আমাদের পরবর্তীকালে লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল আসে। আর সেটাই আমাদের পিরিয়ডিক টেবিলের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ এখনও অবধি আমরা যদি পিরিয়ডিক টেবিল পড়ি, আমাদের কিন্তু ফাইনাল যেটা এখনও অবধি আছে সেটাই লং ফর্ম বা মডার্ন পিরিয়ডিক টেবিল। মডার্ন পিরিয়ডিক টেবিলের লিমিটেশনস এতটাই কম, এখনও অবধি কোনো নতুন পিরিয়ডিক টেবিল বা নতুন ফরম্যাট আর কিন্তু আবিষ্কার হয়নি। তো মডার্ন পিরিয়ডিক টেবিলে আমরা যাব, তার আগে তোমরা মেন্ডেলিফ অবধি পুরোটা ভালো করে রিভাইজ করে দাও আর নোটস। তো এইবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, মডার্ন পিরিয়ডিক টেবিল। কে এই লটা দিয়েছিল?
হেনরি মোজলে লয়ে একটা ছোট্ট চেঞ্জ উনি করেছিলেন মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের, আর সেটাই সব থেকে বড় এফেক্ট দেখা গেল পরবর্তীকালে। পিরিয়ডিক টেবিলের সব থেকে বড় এফেক্ট এই ছোট্ট চেঞ্জে এসেছিল। ভালো করে দেখো, দ্য প্রপার্টিজ অফ এলিমেন্টস আর দ্য পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক নাম্বারস। এতক্ষণ ধরে আমরা ডোবাডেনার পড়েছি, আমরা নিউল্যান্ড পড়েছি, আমরা মেন্ডেলিভ পড়লাম। সব কটায় ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক মাস দিয়ে সাজানো হচ্ছিল, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম মেন্ডেলিভের পর মডার্ন পিরিয়ডিক টেবিল যিনি দিয়েছিলেন হেনরি মোজলে, তিনি একটা ছোট্ট জিনিস চেঞ্জ করেছেন, সেটা অ্যাটমিক মাসের জায়গায় অ্যাটমিক নাম্বার, আর সেখানেই ম্যাজিকটা লুকিয়েছিল। এই একটা চেঞ্জের জন্য আমাদের সমস্ত লিমিটেশন সেটে গেছিল, ঠিক আছে। এরপরে দেখো লেটার অন নীল বোর এখানে কি করেছিল, এক্সটেন্ডেড ফর্ম অফ পিরিয়ডিক টেবিলটা জাস্ট বানিয়েছিলেন, কিন্তু মেন আইডিয়াটা কিন্তু ছিল মোজলি। পিরিয়ডিক টেবিল বা মডার্ন পিরিয়ডিক টেবিলের এই যে অ্যাটমিক নাম্বার দিয়ে সাজাতে হবে, এই চেঞ্জটা, এই ম্যাজিক্যাল ওয়ার্ডটা, এইটা চেঞ্জ করেছিলেন মোজলি। নীল বোর পরে লং ফরম্যাটটা দিয়েছিল, কারণ নতুন এলিমেন্টস তো আবিষ্কার হয়েই থাকছিল, সেইগুলোকে ইনক্লুড করিয়েছিলেন। ওকে, নেক্সট দেখি আমরা কি আছে। এইবার আমরা পিরিয়ড, গ্রুপ আর শেল কি দেখে নিই। মডার্ন পিরিয়ডিক টেবিলে পিরিয়ড আর গ্রুপ কটা করেছিল আমাদের নিশ্চয়ই মনে আছে। মেন্ডেলিফে পিরিয়ড 7টা ছিল আর গ্রুপ রোমানে লিখেছিলাম 8টা ছিল। এইবার মডার্ন পিরিয়ডিক টেবিলে পিরিয়ডটা স্যার সেমই থাকলো, 7টাই রয়েছে, কিন্তু গ্রুপটা 18টা হয়ে গেল। 8 থেকে 18 মানে 10টা নিশ্চয়ই এক্সেস বা এক্সট্রা কোনো গ্রুপ মাঝখানে ঢুকে বসে আছে। তাদেরকে আমরা বলবো ডি ব্লক এলিমেন্টস। ডি ব্লক এলিমেন্টস, তারা গ্রুপ 3 থেকে 12 অবধি বসে আছে। তাই জন্য আগে যারা গ্রুপ 3 ছিল এখন তারা গ্রুপ 13, আগে যারা 4, 5, 6 ছিল এখন 14, 15, 16, আর 7, 8, 17, 18। তো এখন আমাদের পিরিয়ড 7টা মডার্ন পিরিয়ডিক টেবিলে, আর গ্রুপ কটা, 18টা। আর পিরিয়ড মানে কি বললাম, হরাইজেন্টাল রো। এই হরাইজেন্টাল রোগুলো যেখানে আমরা অ্যাটমিক নাম্বার অনুযায়ী, এটা কিন্তু মাথায় রাখবে, মডার্নে আমরা কি হিসাবে সাজাচ্ছি, ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার, তো ওইটাই হচ্ছে আমাদের পিরিয়ড। আর গ্রুপ কোনটা, ভার্টিক্যাল কলাম। এখানে কাদের সাজাচ্ছি স্যার, এখানে ওই যে বললাম পিরিয়ডিসিটি অনুযায়ী যাদের সিমিলার প্রপার্টিজ তাদেরকে সাজাচ্ছি, যেই এলিমেন্টসদের সিমিলার প্রপার্টিজ তাদের গ্রুপে সাজাচ্ছি। শেলস আর অরবিটস কি, শেলস আর অরবিটে আমাদের একটু অ্যাটমিক স্ট্রাকচারটা দেখতে হবে। আমাদের অ্যাটমিক স্ট্রাকচারে আমরা জানি এই মিড পার্টটাকে অ্যাটমের বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা পজিটিভ হয় কেন, কারণ এর মধ্যে স্যার পজিটিভ চার্জ প্রোটন আর নিউট্রন থাকে, তাই জন্য পজিটিভ। আর এই বাইরে যেই শেলগুলো আছে তাদের মধ্যে থাকে ইলেকট্রনস, নেগেটিভলি চার্জ ইলেকট্রনস। আর এই পজিটিভ চার্জ প্রোটন যটা একটা অ্যাটমে থাকে, একটা নিউট্রাল অ্যাটমে, দ্য নাম্বার অফ পজিটিভ প্রোটন ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ নেগেটিভ ইলেকট্রন। এই জন্য পজিটিভ নেগেটিভ এক হওয়ায় অ্যাটম অলওয়েজ চার্জে নিউট্রালি হয়, আর নিউট্রন তো আমরা জানি চার্জলেস। সো শেল মানে কি, যেখানে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। তাই আমরা দেখে নিই এখানে শেল মানে কি লিখেছে, ইলেকট্রন রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন সার্টেন ডেফিনিট সার্কুলার পাথ। মানে এই শেলগুলোর ডেফিনিট এনার্জি লেভেলস আছে। আমরা যে শেলের নামগুলো পড়ছি এখানে ডেফিনিট এনার্জি লেভেলস আছে, তাই বলছে ডেফিনিট সার্কুলার পাথে ইলেকট্রনস ঘুরে বেড়ায়, তাদেরকেই বলি শেলস অথবা অরবিট। ওকে, তো এরপর আমরা দেখছি পিরিয়ডিসিটি, যেটা তোমাদের আগেই বললাম যে কিছু কিছু এলিমেন্টসের প্রপার্টি আবার রিঅ্যাপিয়ার হচ্ছে রেগুলার ইন্টারভেলে। মানে এলিমেন্ট এর প্রপার্টি আবার হয়তো এলিমেন্ট পিতে গিয়ে মিলছে, এলিমেন্ট পি এর প্রপার্টি আবার হয়তো এলিমেন্ট আর এ গিয়ে মিলছে। মানে একটা এলিমেন্টের পর একটা রেগুলার গ্যাপে আবার সেই এলিমেন্টের মতন আরেকটা এলিমেন্টের প্রপার্টি মিলে যাচ্ছে, যার দ্বারা আমরা গ্রুপগুলোকে সাজাচ্ছিলাম, আগেই বলা ছিল, পড়ে নিই এখানে। দ্য প্রপার্টিজ দ্যাট রিঅ্যাপিয়ার at regular intervals are called periodic properties or periodicity। তাহলে পিরিয়ডিসিটিকে আমরা পিরিয়ডিক প্রপার্টিজ বলি, পিরিয়ডিক ফাংশন বলি বা পিরিয়ডিসিটি বলি। কোন দুটো কিওয়ার্ড এখানে মাথায় রাখতে হবে, এলিমেন্টসের প্রপার্টি, কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টি রিঅ্যাপিয়ার করে আর রেগুলার ইন্টারভেলে রিঅ্যাপিয়ার করে।
এই দুটো কিওয়ার্ড কিন্তু পিরিয়ডিসিটির ডেফিনেশনে মাথায় রাখতে হবে। স্যার কজ অফ পিরিয়ডিসিটি কি? রিঅকারেন্স অফ সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন, মানে আমরা ধরো একটা গ্রুপ লিখছি আমি অ্যালকালি মেটালসের, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3, সোডিয়ামের 11, পটাশিয়ামের 19। তাহলে 3 এর আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন সাজাই সেটা 2 1। ফার্স্ট শেলে আমরা জানি দুটোর বেশি থাকতে পারে না, ফার্স্ট শেলকে আমরা কে শেল বলি, সেকেন্ড শেল এল। এলে আফটার কে যেই শেলগুলো আছে তাদের ম্যাক্সিমাম 8 ইলেকট্রন অবধি থাকতে পারে, 8টা ইলেকট্রন অবধি। তো সোডিয়ামকে কিভাবে করব? ফার্স্ট শেলে দুটো, তারপরে 8টা, 10টা হলো, এখনও একটা বাকি, লাস্ট শেল 1। পটাশিয়াম কিভাবে করব? ফার্স্ট শেলের দুটো, পরের শেল 8, লাস্ট তারপরের শেল 8, লাস্ট শেল 1। তো লিথিয়ামের ক্ষেত্রে দেখছি 2 1, সোডিয়ামের 2 8 1, পটাশিয়ামের 2 8 8 1। এখানে সিমিলারিটিটা কোথায়? ভ্যালেন্স ইলেকট্রনে। আর আমরা জানি আমাদের এলিমেন্টসের কেমিক্যাল আর ফিজিক্যাল প্রপার্টিজ, স্পেশালি কেমিক্যাল প্রপার্টিজ কার ওপর ডিপেন্ড করে? ভ্যালেন্স ইলেকট্রনের ওপর। যখনই একটা এলিমেন্টের পর আফটার আ সার্টেন ইন্টারভেল আরেকটা এলিমেন্টসের ভ্যালেন্স ইলেকট্রন মিলে যাচ্ছে, তখনই আমরা সেটাকে বলছি পিরিয়ডিসিটি বা কজ অফ পিরিয়ডিসিটি। মনে থাকবে তাহলে পিরিয়ডিসিটি কি? আফটার আ সার্টেন ইন্টারভেল যখন প্রপার্টি সেম হয় একটা এলিমেন্টের সাথে আরেকটা, সেটাকেই বলি আমরা পিরিয়ডিসিটি, রিঅকারেন্স অফ সিমিলার প্রপার্টিজ। আর কজটা কি? সিমিলার ভ্যালেন্স ইলেকট্রনস। ওকে, পরেরটা দেখে নি কি আছে, এতটা অবধি লিখে নাও, একটুখানি নোট করে নাও সবাই। ওকে, তাহলে আমরা পিরিয়ডস, গ্রুপ, তারপর শেলস কি আমরা জানলাম। এরপর আমরা যেটা দেখব লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিলের রিপ্রেজেন্টেশনটা। এই হচ্ছে তোমাদের লং ফর্ম বা মডার্ন পিরিয়ডিক টেবিলের রিপ্রেজেন্টেশন। মডার্ন পিরিয়ডিক টেবিল কে দিয়েছিল? হেনরি মোজলে। আর লং ফর্মটা কে বানিয়েছিল? নীল বোর। তো সেইখানে আমি ফার্স্টেই বলেছিলাম, চ্যাপ্টারের শুরুতেই তোমরা যদি মন দিয়ে করে থাকো, অ্যাট প্রেজেন্ট আমাদের নেচারে কটা এলিমেন্টস আছে? 180। এইখানে যদি একটু ভালো করে মন দিয়ে দেখো, আমাদের 118টা এলিমেন্টসই মডার্ন পিরিয়ডিক টেবিলে দেওয়া হয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন, এটা একটু ভালো করে দেখে নেবে। এরপর আমরা দেখে নিই সিলেবাসে আমাদের কী আছে। ইম্পর্টেন্ট ফিচার্স অফ মডার্ন পিরিয়ডিক টেবিল। তো ইম্পর্টেন্ট ফিচার্সের মধ্যে প্রথমটা আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করে দিয়েছি। এখন আমাদের 18টা গ্রুপ আছে আর 7টা হরাইজন্টাল রোজ মানে পিরিয়ড আছে। গ্রুপ মানে কি? ভার্টিক্যাল কলাম। গ্রুপ মানে কি? ভার্টিক্যাল কলাম। আর পিরিয়ড কি? হরাইজন্টাল রোজ। তো 18টা গ্রুপ আছে, আগে যেটা 8 ছিল মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে, আর আগে আমাদের 7টাই পিরিয়ড ছিল, এখনও 7টা পিরিয়ডই আছে। সেকেন্ড বলছে অ্যাকর্ডিং টু IUPAC 18 ভার্টিক্যাল কলামস আর নেমড অ্যাজ ফার্স্ট টু 18 গ্রুপ। তো আমাদের গ্রুপের নামগুলো কিভাবে আছে? গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13, 14, 15 এইভাবে করতে করতে আপ টু 18 অবধি। গ্রুপের নাম আমরা আরেকভাবেও পড়তে পারি। গ্রুপটাকে একটা ফ্যামিলি হিসাবে ধরা হয়, আর ফ্যামিলির একদম ওপরে যে আছে মানে ফ্যামিলির হেড, তার নামে গ্রুপের নামটা করা হয়। যেমন হাইড্রোজেন যদি একদম ওপরে থাকে হাইড্রোজেন ফ্যামিলি, অক্সিজেন হলে অক্সিজেন ফ্যামিলি, কার্বন হলে কার্বন ফ্যামিলি অ্যান্ড সো অন। ঠিক আছে, এরপর কি বলছে? এলিমেন্টস অফ গ্রুপ 1 to 13 to 17। এখানে কিন্তু 3 থেকে 12 নেই। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13 to 17, 13, 14, 15, 16, 17 এদেরকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। এইগুলো জাস্ট ফর শর্ট কোশ্চেন তোমাদের দেখে রাখতে হবে। সেকেন্ড কি, এগুলো নোট করতে থাকো কিন্তু, ঠিক আছে। এলিমেন্টস অফ গ্রুপ 3 to এটা 12 হবে। এলিমেন্টস অফ গ্রুপ এটা ভালো করে নোট করে রাখবে, 3 to 12 হবে। আর কল ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট কাদের বলে? 3 to 12। আর আমরা জানি এই গ্রুপগুলো ইনক্লুড হয়েছিল বলেই মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে যেমন 8টা গ্রুপ দেখেছি, মডার্নে এইগুলো ইনক্লুড হয়েছিল বলেই আমাদের 18টা গ্রুপ প্লাস 10 হয়ে গেছিল। ঠিক আছে, এরপর কি? এলিমেন্টস অফ গ্রুপ 18 আমরা সবাই জানি খুব ইম্পর্টেন্ট, নোবেল গ্যাস অর ইনার্ট গ্যাস। কেন এদের নোবেল বলা হয়, কেন এদের ইনার্ট বলা হয় স্যার? কারণ এদের ভ্যালেন্স শেলটা স্টেবল থাকে, আইদার ডুপ্লেট মানে লাস্ট শেলে দুটো ইলেকট্রন অনলি ফর দ্য ফার্স্ট শেল, কে শেল, আর বাদ বাকি যেই শেল আছে 8টা ইলেকট্রন মানে অক্টেট স্টেবল। এইবার তুমি মনে করো তোমরা যদি এক্সামে ধরো সব পড়ে আছো, সব পড়া আছে তোমাদের কোশ্চেন আসলে কি তোমাদের আনস্টেবিলিটি থাকবে? না, আমার তো সব পড়া দেখছি সব কমন,
তাহলে তোমরা স্টেবল থাকবে। সেরকমই নোবেল গ্যাস কি করে, নোবেল গ্যাসের যেহেতু লাস্ট শেল ভ্যালেন্স শেলে যটা ইলেকট্রন থাকা দরকার তটাই অলওয়েজ থাকে, 8টা কি ফার্স্ট শেল হলে 2টো, ডুপ্লেট অর অক্টেট স্টেবিলিটি, তাই জন্য ওদের রিঅ্যাক্টিভিটি 0 হয়, ওদের কোনো ভ্যালেন্সি নেই, ভ্যালেন্সিও 0, রিঅ্যাক্টিভিটিও 0, ওই জন্যই ওদের বলা হয় ইনার্ট, যে কোনো কিছুতে রিয়াকশানে টেক পার্ট করে না, নিজের মতন শান্তিতে স্টেবল হয়ে বসে থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ফিচার্স। আরেকটা ফিচার্স আমাদের আছে, দেখে নিই আমরা নেক্সটটা কি। 14 এলিমেন্টস উইথ দ্য 14 এলিমেন্টস উইথ অ্যাটমিক নাম্বারকে আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করি। 58 to 71 তাদের আমরা বলবো ল্যান্থেনাইটস, আর 90 to 103 এগুলো অ্যাটমিক নাম্বার, নট অ্যাটমিক মাস, কারণ লাস্ট আমরা মডার্নে কি পড়লাম, অ্যাটমিক নাম্বার দিয়ে পড়েছি, ইনক্রিজিং অ্যাটমিক নাম্বারের পিরিয়ডিসিটি। তো 58 to 71কে কি বলবো, ল্যান্থেনাইটস অর রেয়ার আর্থ এলিমেন্টস। 90 to 103কে বলবো অ্যাক্টিনাইটস। স্যার এটা কোথায় থাকে ভালো করে দেখে নিই। এইটা যদি আমাদের পুরো পিরিয়ডিক টেবিলটা হয়, ভালো করে দেখবে, এইটা যদি পুরো পিরিয়ডিক টেবিলটা হয়, আমাদের নিচে দুটো আলাদা করে গ্রুপ আছে, ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটস, দুটো আলাদা করে গ্রুপ আছে, সেইটাকেই আমরা বলি গ্রুপ 3 এলিমেন্টস। এই ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটসটা হচ্ছে গ্রুপ 3 এলিমেন্টস, যেটা পরবর্তীকালে আবিষ্কার হয়, তাই জন্য মেন পিরিয়ডিক টেবিলের সাথে এটা এক করা যায়নি বলে মডার্ন পিরিয়ডিক টেবিলে সেটার প্লেসটা আলাদা করে দেওয়া হয়। এইটা আমরা বেটার হয় একটু আগেরটা থেকে দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটসকে একসাথে আলাদা করে মডার্ন পিরিয়ডিক টেবিল, এইটা এর থেকে নিচে আলাদা করে ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটস সাজানো আছে গ্রুপ 3। তাহলে স্যার গ্রুপ 3 তো ডি ব্লক এলিমেন্টসেও বলে, তাহলে আবার ল্যান্থেনাইট অ্যাক্টিনাইটস গ্রুপ 3 হলে ওদের কেন আলাদা বসানো হয়েছে, এইটা আমরা ডিমেরিটসে পড়বো, এরপরেই আসবে আমাদের ডিমেরিটস। দেখে নিই তাহলে আমাদের মেরিটস বা ইম্পর্টেন্স অফ লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল হয়ে গেল। এইবার ক্লাসিফিকেশন অফ গ্রুপ। এই যে আমরা ফ্যামিলি বানালাম, কাদের ফ্যামিলি বানালাম স্যার, যাদের ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি সেম হচ্ছে তাদের আলাদা আলাদা করে ফ্যামিলি বানালাম। সেই ফ্যামিলির নামগুলো কি হবে, একটা তো আমরা নাম করলাম যে আমাদের গ্রুপ মেম্বারের যে একদম হেড থাকবে তার নামে হবে, আর অন্য কি কোনো নাম আছে, অবশ্যই অন্য নাম দেওয়া আছে, সেইগুলোই আমাদের দেখতে হবে। এইটা আমি যেটা আগেরটা তোমাদের বললাম সেটাই, যে কার্বন ফ্যামিলি যে হেডে থাকবে তার নামে হবে, নাইট্রোজেন ফ্যামিলি যে একদম ওপরে থাকবে, কারণ আমরা দেখছি কার্বন ফ্যামিলিতে কার্বন সব থেকে উপরে আছে। আমরা যদি হাইড্রোজেনকে বলি, দেখো হাইড্রোজেন সব থেকে উপরে আছে, তো এইভাবে আমরা ফ্যামিলির নামটা করেছি, এটা অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। নেক্সট আমাদের আর কি আছে, ভালো করে এই জায়গাটা মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু একটা ছোটোখাটো কোশ্চেন আসে। আর আমাদের স্টুডেন্টদের সব থেকে যেটা গোলায় অ্যালকালি মেটালস আর অ্যালকালাইন আর্থ মেটালস, এই জায়গাটা মাথায় রাখতে হবে। গ্রুপ 1 যেই গ্রুপটা দিয়ে পিরিয়ডিক টেবিল শুরু হচ্ছে সেই গ্রুপটাকে আমরা বলি অ্যালকালি মেটালস। কেন স্যার এরকম নাম, কারণ তারা ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে স্ট্রং অ্যালকালি তৈরি করে। গ্রুপ 1রা অ্যালকালি তৈরি করে ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে, এই জন্য গ্রুপ 1কে বলি অ্যালকালি মেটালস। গ্রুপ 2 অ্যালকালাইন আর্থ মেটালস, এই দুটো থেকে কিন্তু কোশ্চেন আসে, তো তোমরা ভালো করে লক্ষ্য রাখবে এটা যাতে গুলিয়ে না যায়। অ্যালকালি বললে গ্রুপ 1, অ্যালকালাইন আর্থ মেটাল বললে গ্রুপ 2। তারপরে গ্রুপ 15কে আমরা বলি নিকোজেন্স, নাইট্রোজেন ফ্যামিলিকে বলি নিকোজেন্স, পিটা এখানে সাইলেন্ট থাকে। অক্সিজেন ফ্যামিলিকে বলি চ্যালকোজেন্স। গ্রুপ 17 আবার ইম্পর্টেন্ট, হ্যালোজেন্স, এইখান থেকে অনেক কোশ্চেন্স আসে। গ্রুপ 17 হ্যালোজেন্স কারা স্যার, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কারা হয় হ্যালোজেন্স, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের ইলেকট্রোনেগেটিভিটি খুব হাই থাকে, আর এখান থেকে কোশ্চেন কিন্তু আসে, দেখতে পাওয়া যায়। গ্রুপ 18কে এইমাত্র কি বললাম স্যার, নোবেল গ্যাসেস, ইনার্ট গ্যাসেস, জিরো গ্রুপ কেন, কি বললাম, রিঅ্যাক্টিভিটি জিরো মানে ভ্যালেন্সি জিরো, সেই জন্য ওদেরকে বলা হয় জিরো গ্রুপ। আরেকটা ফর্ম অফ ক্লাসিফিকেশান, আমরা ক্লাসিফাই কি দিয়ে করলাম, ফার্স্ট ক্লাসিফিকেশান, যে গ্রুপের হেড অফ দ্য ফ্যামিলি থাকবে তার নামে গ্রুপটা দেওয়া যাবে। সেকেন্ড ক্লাসিফিকেশান আমরা দেখলাম ওদের প্রপার্টিসটা কেমন, সেই অনুযায়ী গ্রুপের নাম করা হলো। থার্ড আরেকটা ক্লাসিফিকেশান
আমাদের এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর এফ ব্লক। ঠিক আছে, এস ব্লক এলিমেন্টস কাদের বলবো? গ্রুপ 1 আর 2 মানে অ্যালকালি মেটালস আর অ্যালকালাইন আর্থ মেটালকে বলা হয় এস ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্টস কারা? গ্রুপ 13 টু 18। পি ব্লক এলিমেন্ট কারা? গ্রুপ 13 টু 18। এখানে কারা আছে? নন মেটালসরা। 13 টু 18 কারা আছে? নন মেটালসরা উইথ নোবেল গ্যাসেস। ওকে। ডি ব্লক এলিমেন্টস গ্রুপ 3 টু 12। এটা কিছুক্ষণ আগে কি বললাম? ট্রানজিশন এলিমেন্টস। গ্রুপ 3 টু 12 ট্রানজিশন এলিমেন্টস, যেটা আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিলে ইনক্লুড হয়। আর এফ ব্লক এলিমেন্টস গ্রুপ 3, এটাও আমরা দেখলাম লং ফর্মে, যেটা নিচের দিকে আছে ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটস, তাদেরকেই বলা হয় গ্রুপ 3 এফ ব্লক এলিমেন্টস। ওকে, এবার আমরা নেক্সট স্লাইডে যাই। এই জায়গাগুলো ভালো করে নোট করে নাও। সো আশা করি নোট করা হয়ে গেছে আমাদের ইম্পর্টেন্স অফ মডার্ন পিরিয়ডিক টেবিল। এইবার আমরা দেখব লিমিটেশনস। এই মডার্ন পিরিয়ডিক টেবিল যেটা এখনও অবধি আমরা যেটাকে মেনে চলি, সেইটারও অল্প কিছু লিমিটেশনস আছে, যেটার এখনও অবধি কোনো মডিফিকেশান আমরা পাইনি। সেই লিমিটেশনসগুলো আমরা আগে ডিসকাস করেছি, তাও একবার দেখে নিই। পজিশন অফ হাইড্রোজেন ইজ নট ফিক্সড টিল নাও। কেন? আমরা প্রথম পড়ার সময় বলেছিলাম হাইড্রোজেনের পজিশন গ্রুপ 1-এও হতে পারে অ্যালকালি মেটালসদের সাথে, আবার গ্রুপ 17-এও হতে পারে। অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করছে, ভ্যালেন্সি, অক্সিডেশন স্টেট, তারপরে তোমার নন মেটালিক স্টেট, এইগুলো। তো কিছু কিছু ফ্যাক্টর সাজেস্ট করে ও গ্রুপ 1-এ থাকতে পারে, কিছু কিছু ফ্যাক্টর সাজেস্ট করে ও গ্রুপ 17-এ থাকতে পারে। আগে আমাদের এগুলো ডিসকাস হয়ে গেছে। এবার আমরা পজিশন অফ ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটসের ডিমেরিটসটা দেখে নিই, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে মেন পিরিয়ডিক টেবিলে ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটসকে রাখা যায়নি, তাই জন্য ওদেরকে কিছুটা তলায় রাখা হয়, নিচে আলাদা করে পজিশন দেওয়া হয়। গ্রুপ 3 হওয়া সত্ত্বেও গ্রুপ 3 আমরা দেখতে পাচ্ছি ডি ব্লকে আছে, তবে পরের দিকে যেহেতু ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটস আবিষ্কার হয়, ওই জন্য ওদেরকে আর মেইন পিরিয়ডিক টেবিলে ঢোকানোর জায়গা হয়নি, তাই জন্য ওদেরকে নিচে দেওয়া হয়েছে। তো এইটা আমাদের একটা ছোটোখাটো ডিমেরিটস হিসাবে দেখা হয়। লাস্টেরটা, ইট ডাজ নট রিফ্লেক্ট দ্য এক্স্যাক্ট ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন অফ সাম ট্রানজিশন এলিমেন্টস। কিছু ট্রানজিশন এলিমেন্টসের জন্য ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনটা পারফেক্ট ছিল না, তো এইটাও আমাদের ছোট একটা লিমিটেশনস। তো লিমিটেশনসগুলো নোট করে নাও, খুব ইজি। একটা হাইড্রোজেনের পজিশন বললাম, আরেকটা ল্যান্থেনাইটস অ্যাক্টিনাইটসের পজিশন, তো ফার্স্ট দুটোই পজিশন দিয়ে, আর লাস্টেরটা কি? ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন। ওকে, ভালো করে নোট করে নাও। আমরা নেক্সট স্লাইডে যাই। সো এইবার আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জায়গায় আমরা স্টেপ করলাম। আমাদের পিরিয়ডিক টেবিল পার্ট এ, যেটাকে বলি, যেটা ক্লাস 9-এও মোরাললেস আমাদের কনসেপ্ট ছিল, সেইটা আমাদের পড়া হয়ে গেল। এরপর যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আমরা পাবো বোর্ডসে, কোশ্চেন্সগুলো ডিরেক্টও আসতে পারে, কোশ্চেনগুলো ইনডিরেক্টলি এলিমেন্টসদের তুলেও দিতে পারে এই কনসেপ্টগুলো দিয়ে। সো কনসেপ্টের নাম কি? পিরিয়ডিক প্রপার্টিজ। আমাদের পিরিয়ডিক টেবিলে এলিমেন্টসের অনেক ধরনের প্রপার্টি থাকে, বা পিরিয়ডিক টেবিলেরই কিছু প্রপার্টিজ থাকে, কিছু ট্রেন্ড ফলো করা হয়। সেইগুলো আমরা যদি ভালো করে শিখতে পারি মনোযোগ দিয়ে, তাহলে যেই কোশ্চেনই আসুক না কেন আমরা কিন্তু ফুল অ্যাটেম্প্ট করে ফুল মার্কস পেয়ে আসতে পারবো। ভালো করে শুরু করো। ফার্স্ট প্রপার্টি, অ্যাটমিক রেডিয়াই। স্যার, হোয়াট ইজ অ্যাটমিক রেডিয়াই? মাঝখানে নিউক্লিয়াস, চারিপাশে শেল। এইটা হচ্ছে নিউক্লিয়াস আর চারিপাশে শেল। এই নিউক্লিয়াস থেকে আউটারমোস্ট শেলের যে ডিস্টেন্সটা, তাকেই আমরা বলি অ্যাটমিক রেডিয়াস, আর প্লুরাল ফর্ম অ্যাটমিক রেডিয়াই। তো অ্যাটমিক রেডিয়াই কি? এখান থেকে ডেফিনেশনটা পড়িনি। ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম অ্যান্ড ইটস আউটারমোস্ট শেল। নিউক্লিয়াস থেকে আউটারমোস্ট শেলের ডিস্টেন্স। এইবার আসছি আমরা ট্রেন্ডসে। কিভাবে মনে রাখবো? বইয়ে হয়তো এক লাইনে তোমরা পেয়ে যাবে, কিন্তু আমি তোমাদের একদম কনসেপ্টটা ক্লিয়ার করাবো, কারণ এখানে কনসেপ্টটা ক্লিয়ার করা খুব দরকার, যে ট্রেন্ডসটা কেন হচ্ছে ও কিভাবে হচ্ছে। ট্রেন্ডস অ্যাক্রস দ্য পিরিয়ডিক টেবিল। তো আমরা যদি বলি ফার্স্টে অ্যাক্রস দ্য পিরিয়ডে যদি আমরা যাই, মানে অ্যাক্রস দ্য পিরিয়ডে যদি আমরা যাই, একটা এক্সাম্পল দেখো। পিরিয়ডে যদি যাই, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। বেরিলিয়াম অ্যাটমিক নাম্বার 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ শেল যদি আঁকি, বোরনের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন 2, 2, তার মানে দুটো শেল আছে। বেরিলিয়াম 2, 3, তার মানে দুটো শেল, 1, 2। কার্বন
2 4, নাইট্রোজেন 2 5, অক্সিজেন 2 6। তার মানে আমরা দেখছি সবকটাই দুটো করে শেল আছে, নিউক্লিয়াসের বাইরে দুটো শেল। তার মানে নাম্বার অফ শেলটা অ্যাক্রস দ্য পিরিয়ড কি হচ্ছে, কনস্ট্যান্ট থাকছে। ফার্স্ট পয়েন্ট এটাই, নাম্বার অফ শেল রিমেন সেম বা কনস্ট্যান্ট। সেকেন্ড আমরা কি দেখছি, নাম্বার অফ প্রোটন। দেখো ভালো করে, নাম্বার অফ প্রোটন কাকে ডিনোট করে, অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কি হচ্ছে 4 5 6 7 8। তার মানে নাম্বার অফ প্রোটনও কি হচ্ছে 4 5 6 7 8 ইনক্রিজ করছে। তাহলে নাম্বার অফ প্রোটন কিন্তু ইনক্রিজ করছে, তবে শেল কনস্ট্যান্ট আছে, প্রোটন ইনক্রিজ করছে। তাহলে ভালো করে বোঝো এই জায়গাটা, আমি যদি ভালো করে আঁকি, আমার এখানে প্রোটন পজিটিভ ইনক্রিজ করছে আর বাইরে ইলেকট্রনস আছে, আর এদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। সেই অ্যাট্রাকশনটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ওকে, যেইটা পিরিয়ডিক টেবিলে যেটার নাম আমরা পড়ব নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ, হোয়াট ইজ নিউক্লিয়ার চার্জ? দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য আউটারমোস্ট শেল অফ অ্যান অ্যাটম ইজ নোন অ্যাজ নিউক্লিয়ার চার্জ। যেইটা দিয়ে একটা অ্যাটম স্টেবল থাকে। স্টেবিলিটি তো মেনটেন করতে হবে, নইলে তো অ্যাটম ডিস্ট্রয় হয়ে যাবে। ওই স্টেবিলিটি আনার জন্য নিউক্লিয়াস বাইরের শেলকে একটা ফোর্স দিয়ে নিজের দিকে টেনে রাখে, সেটাকেই আমরা বলি নিউক্লিয়ার চার্জ। ভালো করে ভাবো, যখন আমাদের কাছে ধরো বোরন 5টা প্রোটন ছিল, 5টা প্রোটন একটা আউটারমোস্ট শেলকে নিজের দিকে টেনে রাখছে, আর এইদিকে 8টা প্রোটন নিজের দিকে টেনে রাখছে। তাহলে কার জোর বেশি হবে? যত বেশি নাম্বার অফ প্রোটন তাদের জোর বেশি হয়ে যাবে না, শক্তি বেশি হয়ে যাবে। তাহলে তারা যদি নিজের দিকে টেনে আনে শেলকে, যত বেশি প্রোটন তত যদি নিজের দিকে শেলকে টেনে আনে, তাহলে সাইজটা আলটিমেটলি কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। অ্যাটমিক সাইজ আলটিমেটলি ডিক্রিজ করে যাচ্ছে। আবার একবার আমরা এটা ফার্স্ট থেকে বলি, স্টেপগুলো মনে রাখো। যখন আমরা অ্যালং দ্য পিরিয়ড যাচ্ছি বা অ্যাক্রস দ্য পিরিয়ড যাচ্ছি, তখন আমাদের কি দেখছি, অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করছে। তার মানে নাম্বার অফ প্রোটন ইনক্রিজ করছে। এই দিকে নাম্বার অফ শেল কিন্তু কনস্ট্যান্ট আছে। শেল কনস্ট্যান্ট আছে, প্রোটন ইনক্রিজ করছে। প্রোটন ইনক্রিজ করলে কি হচ্ছে, নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে, মানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেড়ে যাচ্ছে। আর ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে গেলে কি হচ্ছে, শেলটাকে যত বেশি প্রোটন বাড়ছে নিজের দিকে নিয়ে চলে আসছে। আর নিজের দিকে নিয়ে চলে আসলে কিছুটা হলেও সাইজ কিন্তু শ্রিঙ্ক করে যাচ্ছে। তার মানে আমরা এক কথায় বলতে পারি, অ্যাক্রস দ্য পিরিয়ড আমাদের অ্যাটমিক রেডিয়াই ডিক্রিজ করে। পুরো কনসেপ্ট দিয়ে এই ব্যাপারটা বুঝবে, কারণ এইখানে কিন্তু এরকম এলিমেন্টস দিয়েই অর্ডার সাজাতে দেবে। তো তখন বুঝতে হবে কোন এলিমেন্টসের অ্যাটমিক নাম্বার কত, আর সেই অ্যাটমিক নাম্বারে কটা করে প্রোটন আছে আমরা অ্যাটমিক নাম্বার দেখেই বুঝে যাবো। তো কার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে, যার যত বেশি হবে তার সাইজ তত ছোট হবে। ওকে, পরের স্লাইডটা আমরা দেখি আর কি প্রপার্টিজ আছে। এরপর ডাউন দ্য গ্রুপ মানে কিসের, এই অ্যাটমিক রেডিয়াই। ভালো করে দেখবে, যখন আমরা নিচের দিকে যাচ্ছি, সাপোজ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, গ্রুপ 1-এর ডাউন দ্য গ্রুপ, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3, সোডিয়াম 11, পটাশিয়াম 19। আমরা ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনটা দেখি, লিথিয়াম 2 1, পটাশিয়াম 2 8 1, সোডিয়াম 2 8 8 1। তাহলে ফার্স্ট পয়েন্ট আমাদের কি ছিল, নাম্বার অফ শেল। লিথিয়ামের ক্ষেত্রে নাম্বার অফ শেল স্যার 2টো, সোডিয়ামের ক্ষেত্রে নাম্বার অফ শেল 3টে, পটাশিয়ামের ক্ষেত্রে 4টে। তাহলে নাম্বার অফ শেল বাড়লে আমরা দেখেই বলে দিতে পারছি সাইজ কি হওয়া উচিত, বেড়ে যাওয়া উচিত। আমি কেন উচিত বলছি, কেন বললাম না যে সাইজ বাড়ছেই একবারে, পরের পয়েন্টটা দেখলে আমরা বুঝতে পারবো। ফার্স্ট পয়েন্ট আমরা এইভাবে বলবো যে অ্যাকর্ডিং টু দ্য অ্যাটমিক নাম্বার, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনে দেখা যাচ্ছে দ্য নাম্বার অফ শেল ইনক্রিজেস অ্যান্ড হেন্স ইট শুড ইনক্রিজ দ্য সাইজ অফ অ্যান অ্যাটম বা অ্যাটমিক রেডিয়াই। কিন্তু পরের পয়েন্টটা কি আসবে, পরের পয়েন্টে আসবে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বারও তো বাড়ছে, তাহলে অ্যাটমিক নাম্বার বাড়লে কি হবে, প্রোটনগুলোও বাড়বে সাইজ বাড়ার সাথে সাথে। আর আমরা আগেরটাতেই পড়লাম অ্যাক্রস দ্য পিরিয়ডে, নাম্বার অফ প্রোটন যদি বাড়ে তাহলে শক্তিটা বেড়ে যাবে, ফোর্স অফ অ্যাট্রাকশন, যার নাম নিউক্লিয়ার চার্জ। তাহলে প্রোটন বাড়লেই নিউক্লিয়ার চার্জ বেড়ে যাবে, আর নিউক্লিয়ার চার্জ বাড়লে সাইজ কি হওয়া উচিত,
ছোট হওয়া উচিত। তাহলে এইখানে একটা আবার দ্বন্দ্ব আসলো, নাম্বার অফ শেল বাড়লে বলছে অ্যাটমিক সাইজ বাড়া উচিত, আর নিউক্লিয়ার চার্জ বাড়লে বলছে অ্যাটমিক সাইজ কমা উচিত। তাহলে আলটিমেটলি ডাউন দ্য গ্রুপে হবে কি? আলটিমেটলি ডাউন দ্য গ্রুপে অ্যাটমিক রেডিয়াই বাড়বে। কেন? কারণ দ্য ফ্যাক্টর অফ ইনক্রিজিং নাম্বার অফ শেল, দ্য ফ্যাক্টর অফ ইনক্রিজিং নাম্বার অফ শেল উইল প্রিডমিনেট ওভার দ্য ফ্যাক্টর অফ নিউক্লিয়ার চার্জ। এক্সাম্পল দিই, আমরা ভেবে নিই একটা জিনিস +10 বাড়ছে, ঠিক আছে, +10 বাড়ছে সাইজে, কিসের জন্য? নাম্বার অফ শেলের জন্য। আবার -7 কমছে, এটাও কিন্তু রিয়ালিটিতে কমছে, -7 কমছে কার জন্য? নিউক্লিয়ার চার্জের জন্য। তাহলে আলটিমেটলি এখানে +10 এর পাওয়ার বেশি না -7 এর? আমরা দেখছি +10 ডমিনেট করছে। তাহলে আলটিমেটলি কি হবে? +3 কিন্তু আমাদের বাড়বে সাইজ। তো এইটাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিডমিনেট কে করছে, কোন ফ্যাক্টরটা? দুটো ফ্যাক্টরই কাজ করছে। অ্যাকচুয়ালি যতটা বাড়ার কথা ছিল ততটা বাড়লো না। কেন বাড়লো না? যেহেতু নিউক্লিয়ার চার্জ বেড়ে গেছে, প্রোটনরা টানছে ইলেকট্রনকে বা আউটার মোস্ট শেলকে, তাই জন্য যতটা বাড়ার কথা ছিল ততটা বাড়েনি, কিন্তু আলটিমেটলি প্রিডমিনেট করে ওভারঅল সাইজটা ইনক্রিজই হয়েছে, ট্রেন্ডটা ইনক্রিজিং দিকেই আছে। তাই এক কথায় বলতে গেলে অ্যাটমিক রেডিয়াই আমাদের অ্যাক্রস দ্য পিরিয়ড ডিক্রিজ করে আর ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করে। ভালো করে নোট করে নাও, এইগুলো কিন্তু খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, এক্সামে কোনো না কোনো কোশ্চেন এই রিলেটেড পাবেই পাবে, ঠিক আছে? ভালো করে দেখে নাও। সো আমরা ফার্স্ট ট্রেন্ডটা কি দেখলাম? অ্যাটমিক রেডিয়াই, ফার্স্ট প্রপার্টি অ্যান্ড ইটস ট্রেন্ডস অ্যাক্রস দ্য পিরিয়ড অ্যান্ড গ্রুপ। সেকেন্ড আমাদের যেটা পড়তে হবে, আয়নাইজেশন পোটেনশিয়াল। হোয়াট ইজ আয়নাইজেশন পোটেনশিয়াল? দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য আউটার মোস্ট শেল অফ অ্যান অ্যাটম। মানে কি? এইটা যদি আমাদের একটা অ্যাটম হয় আর তার শেল, তাহলে আউটার মোস্ট শেলে কারা থাকবে? ইলেকট্রনসরা থাকবে। ধরে নিচ্ছি 3টে ইলেকট্রনস আছে। সো আউটার মোস্ট শেল থেকে একটা ইলেকট্রনকে রিমুভ করতে যেই মিনিমাম এনার্জিটা লাগে তাকে আমরা বলছি আয়নাইজেশন পোটেনশিয়াল। আর এই রিমুভটা করার পর কি হয়? এই মেটালটার নাম যদি আমরা M ধরি, তাহলে M থেকে একটা ইলেকট্রন যদি রিমুভ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে স্যার? M+। তাহলে আফটার আয়নাইজেশন এনার্জি আমাদের মেটালরা ক্যাটায়নে পরিবর্তন হয়, ইট চেঞ্জেস ইনটু ইটস আয়নিক ফর্ম অর ক্যাটায়নিক ফর্ম। তো হোয়াট ইজ আয়নাইজেশন এনার্জি? দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন from a neutral isolated atom and convert it into a positively charged ion is called ionization energy. আমার মনে হয় ডেফিনেশনটা বুঝতে আর অসুবিধা হওয়ার কথা না, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন দিয়ে দিয়েছি মনে রাখার জন্য, এটা কিন্তু নোট করে নেবে। এইবার অ্যাক্রস দ্য পিরিয়ড আর ডাউন দ্য গ্রুপ। যদি তোমাদের অ্যাটমিক রেডিয়াই এর ট্রেন্ডটা মনে থাকে যেইভাবে বললাম, ঠিক ওইভাবেই যদি মনে রাখতে পারো তাহলে এইগুলো কোনো ব্যাপারই হবে না বলতে, তোমরা আমার সাথে সাথে বলতে পারবে। আমরা কি দেখলাম? পিরিয়ডে অ্যাটমিক রেডিয়াই কি হয়? পিরিয়ডে অ্যাটমিক রেডিয়াই কি হয়? ডিক্রিজ হয়। পিরিয়ডে অ্যাটমিক রেডিয়াই কি হয়? ডিক্রিজ হয়। তাহলে যখন আমরা অ্যাক্রস দ্য পিরিয়ড যাচ্ছি অ্যাটমসগুলো ছোট হতে থাকছে, ছোট মানে একটু রিজিড টাইপের হয়ে যাচ্ছে, শক্ত টাইপের। তো সেইখান থেকে আমরা একটা ইলেকট্রনকে বার করতে চাইছি, একটা রিজিড জায়গা, ছোট টাইট জায়গা থেকে ইলেকট্রন বার করতে চাইছি। তাহলে আমাদের এনার্জি কম লাগবে না বেশি লাগবে? একটু কষ্ট হচ্ছে না টাইট জায়গা থেকে বার করে আনতে? তাহলে এনার্জি বেশি লাগবে। তাই জন্য অ্যাক্রস দ্য পিরিয়ড আমাদের আয়নাইজেশন এনার্জি বাড়তে থাকে। যত যাব অ্যাক্রস দ্য পিরিয়ড আয়নাইজেশন এনার্জি বাড়তে থাকবে, কারণ সাইজ ছোট হচ্ছে, রিজিড হচ্ছে, টাইট হয়ে যাচ্ছে, ওখান থেকে ইলেকট্রন বার করতে বেশি বেশি এনার্জি লাগছে। এবার স্যার ডাউন দ্য গ্রুপে কি হবে? ডাউন দ্য গ্রুপে আমরা অ্যাটমিক রেডিয়াই কি দেখলাম? অ্যাটমিক রেডিয়াই ইনক্রিজ করে। তাহলে অ্যাটমিক সাইজ যদি ইনক্রিজ করছে, ইলেকট্রনসরা লুজলি বাউন্ড থাকে এখানে, ইলেকট্রনসরা ডাউন দ্য গ্রুপে লুজলি বাউন্ড, অতটা বেশি টাইট নয়। তাহলে সেইখান থেকে যদি আমি একটা ইলেকট্রনকে বার করে নিয়ে আসতে চাই, সেইখান থেকে ধরো এইখানে বড় স্ট্রাকচার, ইলেকট্রনসগুলো অনেক দূরে দূরে আছে তাই লুজলি বাউন্ড, এইখান থেকে যদি বার করে আনতে চাই তাহলে আমরা অল্প এনার্জি দিলেই বেরিয়ে আসবে যেহেতু লুজলি বাউন্ড। তাই জন্য ডাউন দ্য গ্রুপে আয়নাইজেশন এনার্জি কি হয়? কমতে থাকে, ডিক্রিজেস। তো অ্যাক্রস দ্য পিরিয়ড
সাইজ ছোট, কষ্ট করে বার করতে হবে, তাই আয়নাইজেশন এনার্জি বেশি। ডাউন দ্য গ্রুপে সাইজ বড় হয়ে যাচ্ছে, ইলেকট্রনসগুলো একটু লুজ হয়ে যাচ্ছে, সেখানে ইজিলি অল্প এনার্জি দিলেই বেরিয়ে যাচ্ছে। ওকে, তো এইটা একবার দেখে নেবে। অ্যাক্রস দ্য পিরিয়ড অ্যাটমিক সাইজ ডিক্রিজেস, নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করে, তাই আয়নাইজেশন পোটেনশিয়াল বা এনার্জিও ইনক্রিজ করে। আর ডাউন দ্য গ্রুপ অ্যাটমিক সাইজ ইনক্রিজ করছে, আয়নাইজেশন পোটেনশিয়াল ডিক্রিজ করছে। যেটা বোঝালাম পুরোটা নোট করে নাও, আমরা পরের প্রপার্টিতে আসব। সো আমরা আয়নাইজেশন পোটেনশিয়ালে ট্রেন্ডটা দেখলাম, অ্যাক্রস দ্য পিরিয়ড ইনক্রিজেস, ডাউন দ্য গ্রুপ ডিক্রিজেস। কিন্তু আমরা ফার্স্টেই ডিসকাস করলাম যে এইগুলো ডেফিনেশন হয়তো আসতে পারে, কিন্তু সব থেকে বেশি যেই কোশ্চেনগুলো আমরা প্রিভিয়াস ইয়ার্সে দেখেছি এলিমেন্টসের অর্ডার সাজাতে দেয়, তখন যেই কনসেপ্টগুলো পড়ালাম সেইগুলো মাথায় রেখেই তোমাদের অর্ডারগুলো সাজাতে হবে। তো একটা এক্সাম্পল আমরা দেখে নিই যে এই ট্রেনটা কি ফলো করছে। ট্রেনটা কি, অ্যাক্রস দ্য পিরিয়ড আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করবে। তো আমরা আগে দেখে নিই। পিরিয়ড 2 যদি লিখি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। আমাদের অ্যাকর্ডিং টু দ্য অ্যাটমিক নাম্বার, ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার এইভাবে বাড়ছে। তো ট্রেন্ড অনুযায়ী আয়নাইজেশন এনার্জি যত আমরা এইভাবে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাবো বাড়া উচিত। দেখি কি হচ্ছে। আমাদের যখন লিথিয়াম থেকে বেরিলিয়ামে যাই বাড়ছে, ফলোয়িং দ্য ট্রেন্ড। বেরিলিয়াম থেকে বোরন, এটা আমরা একটু পরে বলছি, রিজনটা বুঝতে পারবে। বোরন থেকে কার্বন যখন যাচ্ছি, ইট অলসো ফলোস দ্য ট্রেন্ড। কার্বন থেকে নাইট্রোজেন আবার ইনক্রিজ করছে ট্রেন্ড অনুযায়ী, সেটাই করা উচিত। নাইট্রোজেন, অক্সিজেন আবার পরে বলছি। অক্সিজেন থেকে ফ্লুরিন বাড়ছে, ফ্লুরিন থেকে নিয়ন বাড়ছে। এইটা একটু স্টার মার্ক করে রাখবে নিয়নের জায়গাটা, কারণ নিয়ন কি স্যার, ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাসের কি পড়লাম, লাস্ট শেলে আইদার ডুপ্লেট বা অক্টেট স্টেবিলিটি থাকে। এবার ভাবো যে স্টেবল সে কি নিজের ইলেকট্রনটাকে বের করতে চাইবে? চাইবে না, কারণ সেই তার ইলেকট্রনিক কনফিগারেশনের জন্যই স্টেবল। তাই জন্য সেখানে আমাদের ম্যাক্সিমাম এনার্জি দিয়ে সেই ইলেকট্রনটা বার করতে হবে। তাই এই ইনার্ট গ্যাসের জন্য আয়নাইজেশন এনার্জিটা ম্যাক্সিমাম থাকে, এটা কিন্তু পয়েন্ট নোট করে নেবে। ম্যাক্সিমাম কাদের জন্য থাকে? ইনার্ট গ্যাসদের। এইবার এই দুটো তাহলে স্যার কী হলো? আমরা এটা জানি কেমিস্ট্রি যখন পড়ছি, কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট এক্সেপশন। কেমিস্ট্রিতে প্রতিটা জায়গায় কিছু না কিছু এক্সেপশন লুকিয়েই থাকে। এই এক্সেপশনটা দিয়ে কিন্তু কোশ্চেন্স হয়। তো এই ট্রেন্ডে আমরা দেখতে পাচ্ছি বেরিলিয়াম আর বোরন বেশি হওয়া উচিত ছিল ফলোয়িং দ্য ট্রেন্ড, কিন্তু হয়ে যাচ্ছে বেরিলিয়াম বেশি। নাইট্রোজেন আর অক্সিজেনের আয়নাইজেশন এনার্জি বেশি হওয়া উচিত ছিল, কিন্তু হয়ে যাচ্ছে নাইট্রোজেনের বেশি। রিজনটা লিখতে হবে ছোট করে, তোমাদের এটা পুরোপুরি রিজন নেই, আমাদের এটা শর্ট কোশ্চেনে আসে, তাই ছোট্ট রিজনটা জানতে হবে কি, ডিউ টু দেয়ার স্টেবিলিটি as per their electronic configuration, তারা তাদের ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য বেশি স্টেবিলিটি পেয়ে যায়। পাওয়া উচিত ছিল অক্সিজেনের বেশি স্টেবল হওয়া বা বেশি আয়নাইজেশন হওয়া, কিন্তু নাইট্রোজেন হাফ ফিল স্টেবিলিটি গেইন করে নেয় তার ইলেকট্রনিক পজিশনের জন্য বা ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য। সেম ফর বেরিলিয়াম অ্যান্ড বোরনের বেশি আয়নাইজেশন এনার্জি হওয়া উচিত ছিল অ্যাক্রস দ্য পিরিয়ড, কিন্তু বেরিলিয়ামের হচ্ছে। কেন হচ্ছে? তারা ফুলফিল স্টেবিলিটি পেয়ে যায়, তাই এই ইলেকট্রনিক পজিশনের জন্য যে স্টেবিলিটি পাচ্ছে এই রিজনেই এই দুটো এক্সেপশন হয়। আর এই কোশ্চেনটা কিন্তু বোর্ডসে বা প্রি বোর্ডসে বারবার দেখা গেছে। ডাউন দ্য গ্রুপটা একবার দেখি। ধরো গ্রুপ 17 আমরা করি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমরা ডাউন দ্য গ্রুপে জানি আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ করা উচিত। কেন ডিক্রিজ করা উচিত? কারণ স্যার সাইজটা বেড়ে যাচ্ছে, তো অল্প এনার্জিতেই ইলেকট্রন বেরিয়ে যাবে। তো এইখানে আমরা যদি ট্রেন্ড করি আমরা দেখতে পারবো সব থেকে বেশি, আমরা যদি ডিক্রিজিং অর্ডারে সাজাই, সব থেকে বেশি কার হওয়া উচিত? যে একদম ওপরে আছে ফ্লুরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। নর্মাল ট্রেন্ডই ফলো করছে, এইখানে আমরা কোনো এক্সেপশন দেখছি না, নর্মাল যা ট্রেন্ড তাই ফলো করছে। এক্সেপশন যেখান থেকে কোশ্চেন আসতে পারে দেখিয়ে দিয়েছি, ওইটা ভালো করে নোট করে নাও। আমরা এবার পরের পার্টে যাব।
আয়নাইজেশন এনার্জিটা কমপ্লিট হলো। আরেকটা পিরিয়ডিক প্রপার্টিজ দেখে নি কি আছে। ইলেকট্রন অ্যাফিনিটি। আয়নাইজেশন এনার্জিটা ভালো করে মাথায় রাখলে এটাও বুঝতে অসুবিধা হবে না, সেম টাইপেরই জিনিস। আমরা একে দেখাই, এই একটা আমাদের আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, তার বাইরের শেলে ধরো আগেরটার মতনই 3টে ইলেকট্রন আছে, কিন্তু এইবার আমরা কি করছি, আরেকটা নতুন ইলেকট্রনকে লাস্ট শেলে ঢোকাচ্ছি, আরেকটা নতুন ইলেকট্রনকে লাস্ট শেলে অ্যাড করছি। এর জন্য এনার্জি কিছুটা রিলিজ হচ্ছে সারাউন্ডিংসে। দ্য এনার্জি রিলিজড ডিউ টু ইনকর্পোরেশন অফ অ্যান ইলেকট্রন ইন দ্য লাস্ট শেল অফ অ্যান আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম। তাহলে স্যার এটার চেঞ্জটা কি হবে? এইটা ধরো আমি বললাম এই অ্যাটমটা এতে আমরা আরেকটা ইলেকট্রন ঢুকিয়ে দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে, এ মাইনাস হয়ে যাবে না? তাহলে এটা নন মেটালসের হয়। নন মেটালসরা কি করে, ইলেকট্রন গেইন করে, ইলেকট্রন গেইন করে অ্যানায়নে কনভার্ট হয়। কার জন্য হচ্ছে, কোন এনার্জির জন্য? ইলেকট্রন অ্যাফিনিটি। এইটা কিভাবে মনে রাখবো স্যার? আয়নাইজেশন এনার্জি ইলেকট্রনকে বার করা লাস্ট শেল থেকে, ইলেকট্রন অ্যাফিনিটি ইলেকট্রন অ্যাড করা লাস্ট শেলে। তাহলে ডিফারেন্সটা মনে রাখবো কিভাবে? নামেই আছে অ্যাফিনিটি। অ্যাফিনিটি মানে অ্যাফেকশন বা অ্যাট্রাকশন বলতে পারো। কার ওপর অ্যাট্রাকশন, কার ওপর অ্যাফেকশন? ইলেকট্রনের ওপর। তো যার যেই জিনিসের ওপর অ্যাফেকশন থাকবে সে নিশ্চয়ই সেই জিনিসটা পেতে চাইবে। তাই ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন পাওয়া, আর আয়নাইজেশন পোটেনশিয়াল মানে বের করে দেওয়া। এইভাবে মনে রাখতে পারি নাম দিয়ে। তাহলে পড়ে নি ডেফিনেশন কি আছে। দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড ইন কনভার্টিং আ নিউট্রাল গ্যাসিয়াস অ্যাটম টু নেগেটিভলি চার্জড গ্যাসিয়াস আয়ন। একটা অ্যাটম থেকে আয়নে কনভার্ট করতে যেই এনার্জিটা লাগছে সেটাই ইলেকট্রন অ্যাফিনিটি। সো ট্রেনটা কি হয় আমরা দেখে নিই। অ্যাক্রস দ্য পিরিয়ড ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, আর ডাউন দ্য গ্রুপ ইলেকট্রন অ্যাফিনিটির ট্রেন্ড কি হবে। তো ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি বললাম? অ্যাফিনিটি মানে অ্যাট্রাকশন। কার ওপর অ্যাট্রাকশন? ইলেকট্রনের ওপর। তাহলে যে যত বেশি অ্যাট্রাক্ট করতে পারবে তার ইলেকট্রন অ্যাফিনিটি তত বেশি হওয়া উচিত। এই অ্যাট্রাকশন কারা হয়? একটু আগেই আমরা পড়লাম নিউক্লিয়ার চার্জ, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য আউটার মোস্ট শেল। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাদের থেকে আসছে? নিউক্লিয়াস থেকে। তাহলে ভালো করে ভাবো, যখন আমরা অ্যাক্রস দ্য পিরিয়ড যাচ্ছি তখন আমাদের নাম্বার অফ শেল কনস্ট্যান্ট থাকে, আর অ্যাটমিক নাম্বার বেড়ে যাওয়ার জন্য সাইজটা ছোট হচ্ছে। এবার সাইজ যদি ছোট হয় তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি আমাদের আউটার মোস্ট শেলটা থাকবে, নিউক্লিয়াসের কাছাকাছি আমাদের আউটার মোস্ট শেলটা থাকবে। তো সে তত তাড়াতাড়ি ইলেকট্রনসকে নিজের দিকে টানতে পারবে যেই ইলেকট্রনটা তারা অ্যাকসেপ্ট করবে। আমরা বললাম নন মেটাল, নন মেটাল কী করে? ইলেকট্রন অ্যাকসেপ্ট করে অ্যানায়ন্স তৈরি করে। এই অ্যাকসেপ্টেন্সটাই তো ইলেকট্রন অ্যাফিনিটির দ্বারা হচ্ছে। তো যত যার সাইজ ছোট থাকবে, নিউক্লিয়াস যত আউটার মোস্ট শেলের কাছে থাকবে, তত বেশি তার ফোর্স অফ অ্যাট্রাকশন হবে, সে ইজিলি ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে ঢুকিয়ে দিতে পারবে। তাই তার এনার্জিটা তত ম্যাক্সিমাম হবে, বেশি বেশি এনার্জি দিতে পারবে, যেহেতু আমার আউটার মোস্ট শেল কাছাকাছি আছে। তাই অ্যাক্রস দ্য পিরিয়ড আমরা দেখব ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু বাড়বে, কারণ বেশি এনার্জি দিয়ে তারা টানতে পারবে যেহেতু কাছাকাছি আছে। ডাউন দ্য গ্রুপে কি হচ্ছে স্যার? ডাউন দ্য গ্রুপে সাইজটা বড় হয়ে যাচ্ছে। ডাউন দ্য গ্রুপে সাইজটা বড় হয়ে যাচ্ছে, নিউক্লিয়াসের ডিস্টেন্সটা আউটার মোস্ট শেল থেকে অনেক দূরে হয়ে যাচ্ছে। তাই জন্য তারা খুব বেশি এনার্জি রিলিজ করতে পারছে না ইলেকট্রন ঢোকানোর জন্য, তাদের ডিস্টেন্সের জন্য অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে। তাই জন্য ডাউন দ্য গ্রুপে ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু কমে যায়। এইটা মাথায় রাখতে হবে এই অ্যাফিনিটি বা অ্যাট্রাকশন দিয়ে। যখন সাইজ ছোট থাকবে, নিউক্লিয়াস আউটার মোস্ট শেলের কাছে, সে বেশি এনার্জি দিয়ে টানতে পারবে, তাই জন্য অ্যাক্রস দ্য পিরিয়ড সাইজ ছোট হয়, ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয়। আর ডাউন দ্য গ্রুপে সাইজ বড় হওয়ার জন্য নিউক্লিয়াসটা অনেক দূরে সরে যাচ্ছে, কম অ্যাট্রাক্ট করতে পারছে, তাই জন্য কম হয়। তো এই ট্রেন্ডটা ভালো করে পড়ে রাখো। এইখানে আমরা ছোট করে নোটস করে এইভাবে লিখে দিতে পারি, পয়েন্ট ওয়াইজ পরীক্ষায় লিখতে দিলেও ট্রেন্ডটা এরকম পয়েন্ট ওয়াইজ লিখে দিতে পারবো। তো এইটা ভালো করে নোট করে নাও। এরপর আমরা কিছু এক্সাম্পল দেখব যেইখানে আমাদের অ্যালং দ্য পিরিয়ড কী হবে ইলেকট্রন অ্যাফিনিটি, অ্যান্ড ডাউন দ্য গ্রুপ কী হবে ইলেকট্রন অ্যাফিনিটি। ততক্ষণ একটু নোট করে নাও। তাহলে এইবার আমরা কিছু কোশ্চেন্স দেখে নিই যে পিরিয়ডে
এলিমেন্টসদের মধ্যে কেমন ট্রেনটা কাজ করে। সেম আমরা আগেরবারের মতন পিরিয়ড 2টা আবার লিখে নিই। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তো আমরা আমাদের অ্যাক্রস দ্য পিরিয়ড ইলেকট্রন অ্যাফিনিটি কী জানি, কি হওয়া উচিত, ট্রেন্ড কি বলে, ইনক্রিজ করা উচিত। এবার দেখে নিচ্ছি আমরা এইখানে ইলেকট্রন অ্যাফিনিটি কার কেমন আছে। তিনটে জিনিসের খুব ভালো করে মাথায় রাখতে হবে। আগেরবারই আমরা পড়লাম বেরিলিয়াম কি ফুলফিল স্টেবল, যে স্টেবল অলরেডি সে কি আরেকটা ইলেকট্রন নিতে চাইবে, নিতে চাইবে না। তাই জন্য এর ইলেকট্রন অ্যাফিনিটি খুব লো থাকবে। আরেকজনকে আমরা আইডেন্টিফাই করতেই পারি, নাইট্রোজেন, যে হাফ ফিল স্টেবল ছিল, তো তারও ইলেকট্রন অ্যাফিনিটি কি থাকবে, খুব লো থাকবে। ইনার্ট গ্যাস, যার নাকি পুরোপুরি যা ইলেকট্রন দরকার নিজের কাছেই আছে, তার বাইরের আর ইলেকট্রনের দরকার কি, তাহলে তার অ্যাফিনিটিই তো থাকবে না ইলেকট্রনের প্রতি। যার যেই জিনিসটা অলরেডি আছে সেই জিনিসের প্রতি আর অ্যাফিনিটিই থাকবে না। তাহলে নিয়নের ক্ষেত্রে বা ইনার্ট গ্যাসদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি 0 হবে। এই কোশ্চেনটা কিন্তু আলাদা করেও জিজ্ঞেস করতে পারে যে ইলেকট্রন অ্যাফিনিটি কার জন্য মিনিমাম বা কার জন্য 0। ইনার্ট গ্যাসেস, বেরিলিয়ামের জন্য অলমোস্ট 0, ওকে, যেহেতু এরাও ফুলফিল স্টেবল পায়। এরপরে আমরা দেখব বাকিদের ট্রেন্ডটা। তাহলে লিথিয়াম আর বেরিলিয়ামের মধ্যে অ্যাকর্ডিং টু দ্য ট্রেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি হওয়া উচিত পিরিয়ডে গেলে বেরিলিয়ামের, কিন্তু ওর ফুলফিল স্টেবিলিটির জন্য ওর ইলেকট্রন অ্যাফিনিটি খুব লো হয়ে যায়, ওই জন্য লিথিয়ামের বেশি হবে। বেরিলিয়াম আর বোরন, অবশ্যই বোরনের বেশি, নর্মাল ট্রেন্ড। বোরন কার্বন, অবশ্যই কার্বনের বেশি, নর্মাল ট্রেন্ড। কার্বন নাইট্রোজেন, আবার সেই নাইট্রোজেন লো হয়ে গেছে, তাহলে এখানে আরেকটা এক্সেপশন পাচ্ছি, কার্বনের বেশি হয়ে যাচ্ছে নাইট্রোজেনের থেকে। অক্সিজেন বেশি হবে নাইট্রোজেনের থেকে, ফ্লুরিন বেশি হবে অক্সিজেনের থেকে। আর নিয়ন আবার এক্সেপশন, কারণ নিয়নের অনেক 0তে চলে এসছে, তাই নিয়নের থেকে কার গ্রুপ 17-এর বেশি হয়ে যাবে ইনার্ট গ্যাসদের থেকে। তো এই ট্রেনটা যদি তোমরা ভালো করে পড়ে নিতে পারো, ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু এর মধ্যে থেকেই আসবে। এইটা যদি ভালো করে রেডি রাখতে পারো, ম্যাক্সিমাম কোশ্চেন এমসিকিউ থেকে শর্ট কোশ্চেন এইখান থেকেই অর্ডার সাজাতে দেবে পিরিয়ড 2 থেকে। এইবার এইটা যদি লেখা হয়ে গিয়ে থাকে, আমি 5 মিনিট সময় দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। 5 মিনিট নয়, 10 সেকেন্ডে লেখা হয়ে যাবে। 10 সেকেন্ডের মধ্যে লিখে নাও, আমরা তারপরে গ্রুপের একটা ট্রেন্ড দেখে নেব, ঠিক আছে? তো এইবার আমরা গ্রুপের একটা ট্রেন্ড দেখে নিই। যদি আমরা গ্রুপ 17ই মনে করি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, গ্রুপে স্যার ইলেকট্রন অ্যাফিনিটি কেমন হওয়া উচিত, আমাদের ডিক্রিজ করা উচিত। তাহলে ডিক্রিজ যদি করে, আমরা যদি পরপর এটাকে সাজাই, তাহলে সব থেকে বেশি ফ্লুরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, এইটাই হওয়া উচিত ছিল। কিন্তু এইখানেও একটা ছোট্ট এক্সেপশন পাওয়া যায়। এই কোশ্চেনটা এই জন্যই বারবার আসে, যেহেতু একটা ছোট্ট এক্সেপশন এখানে আছে। ট্রেনটা ভালো করে লক্ষ্য করো, কি লিখছি। ক্লোরিন ফ্লুরিনের থেকে এক স্টেপ এগিয়ে যায়। কেন, কিভাবে মনে রাখবো? এইটার দুটো এফেক্ট কাজ করে, একটা হচ্ছে সাইজ ভার্সেস নিউক্লিয়ার চার্জ। সাইজ ভার্সেস নিউক্লিয়ার চার্জ। তো তুমি ধরো তোমার বন্ধুদের বাড়িতে ইনভাইট করলে, কিন্তু সেই ইনভিটেশনের পর ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট দিতে পারলে না, তাহলে কি তোমার বাড়িতে তোমার বন্ধুরা এসে কমফর্টেবল হবে, স্টেবল হবে? হবে না। সেরকমই ফ্লুরিনের অ্যাকর্ডিং টু দ্য ট্রেন্ড বেশি হওয়া উচিত ছিল ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার ক্যাপাসিটি, কিন্তু তাদের জায়গাটা ছোট বলে তারা ঠিকঠাকভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না। কার তুলনায়? এটা কিন্তু কম্প্যারিজন করা হচ্ছে, কার তুলনায়? ক্লোরিনের তুলনায়। ক্লোরিনের সাইজটা ফ্লুরিনের থেকে একটু হলেও বড়, তাই জন্য তারা ইজিলি অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তাই জন্য এখানে এই এক্সেপশনটা পাওয়া যাচ্ছে, ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের ফ্লুরিনের থেকে একটু হলেও বেড়ে যাচ্ছে ডিউ টু দ্য সাইজ ফ্যাক্টর। বাকিগুলো তাহলে স্যার সেম থাকলো কী করে? ওদের তো সাইজ আরও বেশি, কিন্তু বেশি সাইজ হলে আমরা কি পড়লাম, খুব বেশি সাইজ হয়ে গেলে আমাদের নিউক্লিয়ার চার্জ কমে যাবে, আর নিউক্লিয়ার চার্জ কমলে আমরা খুব বেশি ইজিলি ইলেকট্রনকে ঢোকাতে পারবো না। তাই এদের সাইজটা খুব বড় হয়ে গেছে, এদের জন্য নিউক্লিয়ার চার্জটা এফেক্টেড হচ্ছে, তাই এদের নিউক্লিয়ার চার্জের জন্য এদের সবথেকে কম ইলেকট্রন অ্যাফিনিটি। ক্লোরিনটা শুধুমাত্র সাইজ ফ্যাক্টরের জন্য এগিয়ে গেছিল, কারণ খুব বেশি সাইজের ডিফারেন্স নেই, একটু বড়টা দরকার ছিল ইলেকট্রনকে ঢোকানোর জন্য, সেটা ক্লোরিন প্রোভাইড করে দিয়েছে সেই স্পেসটা।
কিন্তু বাকিদের সাইজটা বেশি বড় হয়ে যাওয়ায় নিউক্লিয়ার চার্জ এফেক্টটা এদের জিতিয়ে দিচ্ছে। তাই এই ছোট্ট ট্রেন্ডটা একটা আমাদের এক্সেপশন পাওয়া যায়, ভালো করে মনে রেখো। সো নেক্সট আমরা যেটা করব, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি মানেটা একটু বুঝে নিই। ধরো আমি একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড লিখলাম HCl, হাইড্রোজেন ক্লোরিনের সাথে বন্ড করে আছে। এইখানে আমরা জানি হাইড্রোজেন ইজ ইলেকট্রোপজিটিভ আর ক্লোরিন ইজ ইলেকট্রোনেগেটিভ। তো তারা কি টাইপের বন্ডিং করে আমরা পরের চ্যাপ্টারেই পড়ব। তারা কোভ্যালেন্ট বন্ডিং করে, ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন দুজন একটা করে ইলেকট্রন শেয়ার করে কোভ্যালেন্ট বন্ডিং করে। কিন্তু এই শেয়ারিংটা কি টাইপের হয়? এই শেয়ারিংটা কি এই মিডিলেই থাকবে? না, আমরা যদি স্ট্রাকচারটা ভালো করে লক্ষ্য করি, এই ইলেকট্রন শেয়ারটা টুয়ার্ডস ক্লোরিনের দিকে থাকে। শেয়ার 50-50 করবে, দুজনে ইকুয়াল শেয়ার করবে। ওকে একটা ইলেকট্রন শেয়ার করবে, ক্লোরিন ওকে একটা ইলেকট্রন শেয়ার করবে। কিন্তু এই শেয়ারটা ক্লোরিন নিজের দিকে বেশি জোরে টেনে রাখে। কেন টেনে রাখতে পারছে? কারণ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভ পাওয়ারটা বেশি। ইলেকট্রোনেগেটিভ পাওয়ারটা কি? দ্য টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম টু পুল আ শেয়ার পেয়ার অফ ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ। একবার ডেফিনেশনটা দেখে নিই। ইলেকট্রোনেগেটিভিটি, দ্য টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম in a molecule or a compound to attract the shear pair of electron toward itself, to attract the shear pair of electron towards itself, এটাকেই বলি আমরা ইলেকট্রোনেগেটিভিটি। এইটাকে বলছে ডাইমেনশনলেস প্রপার্টি। এর আগে আমরা যেগুলো পড়লাম, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, এইগুলো স্যার কি ছিল? এইগুলো ছিল এনার্জি। আর এনার্জির ইউনিট তোমরা জানো, জুল, কিলোজুল, ইলেকট্রোভোল্ট, এইগুলো হতে পারে। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটিটা আমাদের বলা হচ্ছে ডাইমেনশনলেস অ্যান্ড ইউনিটলেস। কেন? আমরা যে ক্লোরিনকে ডেল্টা নেগেটিভ দিলাম, কার কম্প্যারিজনে দিলাম? ইন কম্পেয়ার টু হাইড্রোজেন। এই যদি ক্লোরিন ফ্লুরিনের পাশে থাকে, তখন গিয়ে কিন্তু ফ্লুরিন উইল বি মাচ ইলেকট্রোনেগেটিভ দ্যান ক্লোরিন। তো এইটা পুরোপুরি ডিপেন্ড করছে যে আমার পাশে কে আছে, তার তুলনায় আমি ইলেকট্রোনেগেটিভ না ইলেকট্রোপজিটিভ। তো এইটা একটা কম্পারেটিভ ভ্যালু। আর ছোটোবেলা থেকেই আমরা কম্পারেটিভ ভ্যালু পড়েছি রেশিও। আমরা কোনো কিছু কম্পেয়ার করি কিভাবে? ধরো A/B বা A:B। তো এইগুলো হচ্ছে কম্পারেটিভ ভ্যালু। এর তুলনায় বি এর ভ্যালু কত, বি এর তুলনায় এর ভ্যালু কত। তো ইলেকট্রোনেগেটিভিটিও সেরকম, একটা অ্যাটমের তুলনায় আরেকটা অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি কত, সেইটা তাই জন্য কোনো ইউনিট হবে না, কোনো ডাইমেনশন হবে না। ওকে, এইবার আমরা দেখব ইলেকট্রোনেগেটিভিটি পিরিয়ড আর গ্রুপে বাড়ে না কমে। খুব ইজি ব্যাপার। আমরা যদি অ্যাক্রস দ্য পিরিয়ড যাই, তখন ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? আমি আগের স্লাইডেই বললাম যে লেফট হ্যান্ড সাইডে মেটালসরা থাকে, রাইট হ্যান্ড সাইডে নন মেটালসরা থাকে। আমরা দেখেছি মেটালসরা আয়নাইজেশন এনার্জি নিয়ে পজিটিভ আয়ন হয়, নন মেটালরা ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে নেগেটিভ আয়ন হয়, তার মানে ইলেকট্রোনেগেটিভ। তাই আমরা যত মেটালস থেকে নন মেটালসের দিকে যাব, ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তাই পিরিয়ডে, অ্যাক্রস দ্য পিরিয়ডে, পিরিয়ডিক টেবিলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। আর গ্রুপে ঠিক উল্টোটা হবে। যখন আমরা গ্রুপে যাই, মেটালিক ক্যারেক্টার বেড়ে যায়, আমাদের পজিটিভিটি বেড়ে যায়, তাহলে নেগেটিভিটি কমবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করবে। একদম সিম্পল ওয়েতে এটা মনে রাখবো। ওকে, ভালো করে দেখে নাও এই জায়গাটা। এরপরে আমি এই যে কটা পড়ালাম, অ্যাটমিক রেডিয়াই, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, এইগুলো কি হয় একবারে দেখাবো। এই জায়গাটা ভালো করে দেখে নাও, নোট করে নাও 5 সেকেন্ডে, আমি তারপরে পরেরটা দেখাচ্ছি। তাহলে আমি যদি ওভারঅল এই ট্রেন্ডটা দেখি অ্যাক্রস দ্য পিরিয়ড আর ডাউন দ্য গ্রুপের, আমরা দেখতে পাচ্ছি আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, এই তিনটেই অ্যাক্রস দ্য পিরিয়ডে ইনক্রিজ করছে। এই তিনটেই অ্যাক্রস দ্য পিরিয়ডে ইনক্রিজ করছে। আর অ্যাটমিক রেডিয়াই সেটা কিন্তু অ্যাক্রস দ্য পিরিয়ডে ডিক্রিজ করছে। আর ডাউন দ্য গ্রুপ আমরা যদি দেখি, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করছে। আর অ্যাটমিক রেডিয়াই
ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করছে। তো শর্ট ফরম্যাটে এটা নোট করে নিতে পারো, এইভাবেও মনে রাখতে পারো যে আমাদের মেন যেই প্রপার্টিসগুলো সেইগুলো অ্যাক্রস দ্য পিরিয়ড কীভাবে চেঞ্জ হচ্ছে আর ডাউন দ্য গ্রুপ কীভাবে চেঞ্জ হচ্ছে। এরপর আমরা কিছু ছোটোখাটো প্রপার্টিসে যাব, এখনও প্রপার্টিস বাকি আছে। সেটা হচ্ছে মেটালিক আর নন মেটালিক প্রপার্টি। আমরা এইমাত্র বললাম, এইটাও খুব ইজি। মেটাল কারা হয়? মেটাল যারা খুব রেডিলি ইলেকট্রন লুজ করতে পারে। Metals are those elements which can easily lose electron to form a positive cation. আর নন মেটাল কারা? যারা রেডিলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, যারা রেডিলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে অ্যানায়ন্স তৈরি করতে পারে। তাহলে আমরা যখন পিরিয়ডে যাই, আমি আবারও বলছি, মেটাল থেকে নন মেটালের দিকে যাই। পিরিয়ডিক টেবিল শুরু হয় মেটালসদের গ্রুপ দিয়ে, শেষ হচ্ছে নন মেটালসদের গ্রুপ দিয়ে। তাহলে মেটাল টু নন মেটাল গেলে মেটালিক প্রপার্টি অ্যাক্রস দ্য পিরিয়ড ডিক্রিজ করছে, আর নন মেটালিক প্রপার্টি অ্যাক্রস দ্য পিরিয়ড ইনক্রিজ করছে। আর যদি ডাউন দ্য গ্রুপ যায়, তাহলে মেটালের ডাউন দ্য গ্রুপে গেলে মেটালিক প্রপার্টি ইনক্রিজ করছে আর নন মেটালিক প্রপার্টি ডিক্রিজ করছে। খুব ইজি সিম্পল ল্যাঙ্গুয়েজে মনে রাখো এই জিনিসগুলো। তো মেটালস নন মেটালস কাকে বলে আর তাদের ট্রেন্ডস। এরপর মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট খুব ভালো করে দেখতে হবে এই জায়গাটা। মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টের, মেল্টিং পয়েন্ট মানে কি? দ্য স্পেসিফিক টেম্পারেচার অ্যাট হুইচ আ সলিড স্টার্টস মেল্টস ইনটু ইটস লিকুইড ফর্ম। সলিড যখন মেল্ট হওয়া শুরু হয় সেটাকে আমরা মেল্টিং পয়েন্ট বলি, আর লিকুইড যখন ফ্রিজ হওয়া শুরু হয় যেই স্পেসিফিক টেম্পারেচারে সেটাকে আমরা ফ্রিজিং পয়েন্ট বলি। আর বয়েলিং পয়েন্ট ভেপার হওয়া, লিকুইড থেকে ভেপার। তো মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট অ্যাক্রস দ্য পিরিয়ড বলছে ফার্স্ট ইনক্রিজেস অ্যান্ড দেন ডিক্রিজেস। খুব ইম্পর্টেন্ট। প্রথমে কি করছে? ইনক্রিজ করে যাচ্ছে। আমাদের পিরিয়ডে গেলে ফার্স্টে মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট ইনক্রিজ করছে, কিছু দূর গিয়ে দেখা যাচ্ছে তারপরে আবার ডিক্রিজ করা স্টার্ট করছে। পরে ডাউন দ্য গ্রুপে কি হচ্ছে? ডিক্রিজেস ফর মেটালস, ইনক্রিজেস ফর নন মেটালস। একদম পয়েন্ট ওয়াইজ মনে রাখতে হবে। মেটালসদের জন্য ডাউন দ্য গ্রুপে ডিক্রিজ করছে আর নন মেটালদের জন্য ইনক্রিজ করছে। তারপরে ডেনসিটি ট্রেন্ড। ডেনসিটি মানে কি স্যার? ডেনসিটি মানে কতটা ঘনত্ব। ডেনসিটি মানে কতটা ঘনত্ব, মাস বাই ভলিউম। একটা জিনিস কতটা একসাথে আছে, কতটা টাইট হয়ে আছে, সেটাকে বলবো আমরা ডেন্স। আর যত দূরে দূরে থাকবে সেটা হচ্ছে রেয়ারার এলিমেন্টস। ওকে, ভালো করে দেখি আমরা। ডেনসিটি ট্রেন্ডটা অ্যাক্রস দ্য পিরিয়ড ইনক্রিজেস গ্র্যাজুয়ালি টু ম্যাক্সিমাম অ্যান্ড দেন স্লাইটলি ডিক্রিজেস। তো আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টও ফার্স্টে ইনক্রিজ করছিল, তারপর ডিক্রিজ করছিল। ডেনসিটি ট্রেন্ডটাও সেম ফলো করছে, প্রথমে ইনক্রিজ করে যাচ্ছে তারপরে ডিক্রিজ করছে। ডাউন দ্য গ্রুপে ইনক্রিজেস গ্র্যাজুয়ালি, মানে গ্র্যাজুয়ালি ইনক্রিজ মানে একদম স্ট্রেট ওপরে উঠে যাচ্ছে, স্ট্রেট লাইন স্লোপের সাথে। ওকে, এই জায়গাগুলো ভালো করে দেখে নাও। এইগুলো মেনলি নোটসটা কাজে আসবে, নোটসটা তাই জন্য পুরোটা ভালো করে নোট করে নাও। আমরা পরের স্লাইডে তারপরে যাচ্ছি। এইবার নেক্সট আমরা একটা টার্ম শিখব, সেটা হলো ডায়াগোনাল রিলেশনশিপ অ্যান্ড ব্রিজ এলিমেন্টস। সো এই ডায়াগোনাল রিলেশনশিপ আর ব্রিজ এলিমেন্টসটা কি, আমরা ফার্স্টে একটা এলিমেন্টসের এক্সাম্পল দিয়ে দেখি, তারপর আমরা ডেফিনেশন আর রিয়েল এক্সাম্পলগুলো ফলো করব। আমি ধরো একটা এলিমেন্টস নিলাম এ, তার পাশে অ্যাক্রস দ্য পিরিয়ড আমি নিলাম বি, আর বি এর ডাউন দ্য গ্রুপে আমি নিলাম সি। তিনটে এলিমেন্টস নিয়ে আমরা করলে বুঝে যাব। তো এলিমেন্ট এ থেকে যখন এলিমেন্ট বিতে যাচ্ছি অ্যাক্রস দ্য পিরিয়ড, আমাদের নর্মাল ট্রেন্ড কি বলে? অ্যাটমিক রেডিয়াই ডিক্রিজ করবে। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি অ্যাক্রস দ্য পিরিয়ডে আমার অ্যাটমিক রেডিয়াই ডিক্রিজ করবে, ডিক্রিজেস। আর যখন আমরা বি থেকে সিতে যাচ্ছি ডাউন দ্য গ্রুপ, তাহলে নর্মাল ট্রেন্ড কি বলছে? অ্যাটমিক রেডিয়াই স্লাইটলি ইনক্রিজ করবে। তাহলে এইখানে অ্যাটমিক রেডিয়াই ইনক্রিজ করবে। তাহলে ভালো করে দেখো, আমরা যদি কিছু ভ্যালু দিয়ে এক্সাম্পলটা দিই, আমার এর ভ্যালু যদি 10.35 হয়, সাপোজ এর অ্যাটমিক রেডিয়াই 10.35, যখন আমরা বিতে যাচ্ছি অ্যাটমিক রেডিয়াইটা একটু কমবে,
আমি ধরে নিলাম 9.75 হলো। সাপোজ যখন বি থেকে সিতে যাচ্ছি আবার অ্যাটমিক রেডিয়াই একটু ইনক্রিজ করবে, তখন ধরো 10.25 হচ্ছে। এইবার আমরা দেখতে পাচ্ছি কি এ আর সি অলমোস্ট ইকুয়াল অ্যাটমিক রেডিয়াই দিচ্ছে। কারা দিচ্ছে? এ আর সি অলমোস্ট ইকুয়াল অ্যাটমিক রেডিয়াই। আর এদের রিলেশনশিপটা দেখো, একটা ডায়াগোনাল রিলেশনশিপ ফলো করছে। সেই এ আর সি এর অলমোস্ট অ্যাটমিক রেডিয়াইয়ের জন্য এদের প্রপার্টিতে কি এফেক্ট পড়ছে? আমরা একটু আগেই দেখেছি অ্যাটমিক রেডিয়াসের জন্য আয়নাইজেশন এনার্জি ডিপেন্ড করে, ইলেকট্রন অ্যাফিনিটি ডিপেন্ড করে, ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে। তাহলে যে কটা প্রপার্টি আছে তারা কিন্তু মোর অর লেস অ্যাটমিক রেডিয়াইয়ের ওপরই ডিপেন্ড করে। তাহলে যেই দুটো এলিমেন্টের অ্যাটমিক রেডিয়াস অলমোস্ট ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে কি আমরা এইটা বলতে পারি না তাদের প্রপার্টিসও ইকুয়াল হয়ে যাবে? প্রপার্টিসও অলমোস্ট ইকুয়াল হয়ে যাবে। তাই জন্য এদের মধ্যে যেই রিলেশনশিপটা আমরা পাই, যেই সেম প্রপার্টিসগুলো আমরা পাই, তাকেই বলি ডায়াগোনাল রিলেশনশিপ। দেখে নিই আমাদের ডেফিনেশনে কি লেখা। প্রপার্টিজ which have increasing trend in a group, increasing trend in a group generally have decreasing trend in a period. Increasing trend in a group, decreasing trend in a period. That is why the elements of second period, এটা ভালো করে মনে রাখবে, এটা কাদের মধ্যে হয়? সেকেন্ড পিরিয়ড এলিমেন্টস অ্যান্ড থার্ড পিরিয়ড এলিমেন্টস এর মধ্যে। That is why the elements of second period element resemblance in properties with the elements of the next group of third period, এটা অফ হবে, of third period present at right diagonal of an elements. This led to diagonal relationship. তাহলে কি বলছে? সেকেন্ড পিরিয়ড এলিমেন্টসদের সাথে থার্ড পিরিয়ড এলিমেন্টদের একটা সিমিলার প্রপার্টিজ পাওয়া যাচ্ছে ডিউ টু দেয়ার অলমোস্ট ইকুয়াল অ্যাটমিক রেডিয়াই। তাই জন্য তাদের মধ্যে ডায়াগোনাল রিলেশনশিপ তৈরি হচ্ছে। এক্সাম্পল দেখে নিই। সেকেন্ড পিরিয়ডের লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম থার্ড পিরিয়ডের ডায়াগোনাল রিলেশনশিপ শো করে। বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম, বরনের সাথে সিলিকন, কার্বনের সাথে ফসফরাস। এইগুলো এক্সাম্পলগুলো মনে রাখতেই হবে, কারণ আমাদের এমসিকিউতে কিছু কিছু দুটো করে এলিমেন্টস লেখা থাকবে আর বলবে কাদের মধ্যে এখানে ডায়াগোনাল রিলেশনশিপ হয়। তো আমরা এইটা দেখলেই চিনতে পেরে যাব যে কোন কোন এলিমেন্টস আছে ফ্রম পিরিয়ড 2 অ্যান্ড পিরিয়ড 3 যাদের মধ্যে ডায়াগোনাল রিলেশনশিপ হয়। আর এই রিলেশনশিপগুলো যেই এলিমেন্টসের মাধ্যমে হচ্ছে তাকে আমরা কি বলবো সেটা দেখে নিই। তাকেই আমরা বলি ব্রিজ এলিমেন্টস। ভালো করে দেখে নাও। These are the elements of second period of the periodic table. কারণ আমরা দেখলাম এখানে, ভালো করে দেখো, সেকেন্ড পিরিয়ডের থেকেই এই রিলেশনশিপটা শুরু হচ্ছে। সেকেন্ড পিরিয়ডের এলিমেন্টসগুলো অ্যাটমিক রেডিয়াই কমছে তারপরে বাড়ছে, তো তাদের জন্য এই রিলেশনশিপটা শুরু হচ্ছে। তো এই সেকেন্ড পিরিয়ডের এলিমেন্টসগুলোকেই আমরা বলবো ব্রিজ এলিমেন্টস, লাইক লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, কার্বন অ্যান্ড অক্সিজেন, যেটা আমরা আগেরটায় পড়লাম অলরেডি। তো এই দুটো আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। সেকেন্ড পিরিয়ডের এলিমেন্টকে বলা হয় ব্রিজ এলিমেন্টস। কোন কোন এলিমেন্টসকে ব্রিজ এলিমেন্টস বলবো? যারা থার্ড পিরিয়ডের সাথে ডায়াগোনাল রিলেশনশিপে আছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি প্রপার্টিজ সবকটাই বোঝা গেল। এরপর কি আছে দেখছি, খুব ইজি। ছোটবেলা থেকে আমরা আইসিএসসি এগুলো ক্লাস 6-7 থেকেই পড়ে আসছি। স্যার অ্যাটমিক নাম্বার কাকে বলে, মাস নাম্বার কাকে বলে? তো নাম্বার অফ প্রোটন অর ইলেকট্রন প্রেজেন্ট ইন আ অ্যাটম ইজ নোন অ্যাজ অ্যাটমিক নাম্বার। The number of proton or the number of electron present in an atom is known as atomic number. আর আমরা জানি একটা নিউট্রাল অ্যাটমের, আমরা যদি এ কে একটা নিউট্রাল অ্যাটম বলি, তার মধ্যে যটা প্রোটন থাকবে তটাই ইলেকট্রন থাকবে। নিউট্রাল অ্যাটমে প্রোটন আর ইলেকট্রন সেম থাকে। The atomic number of an element is equal to the number of protons in the nucleus. It is unique property. কেন? কারণ আমরা জানি ডিফারেন্ট এলিমেন্টদের ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার হয়। এলিমেন্ট এ, এলিমেন্ট বি, এলিমেন্ট সি কোনোদিন সেম অ্যাটমিক নাম্বার হবে না। অ্যাটমিক নাম্বার সব এলিমেন্টসদের ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, তাই জন্যই এটাকে ইউনিক প্রপার্টি বলেছে। ইট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য টার্ম জেড। অ্যাটমিক নাম্বারকে আমরা এটা মাথায় রাখতে হবে, জেড দিয়ে রিপ্রেজেন্ট করব। মাস নাম্বার কি তাহলে স্যার? মাস নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন, summation of proton plus neutron. Proton is positively charged, present in the nucleus. Neutron is chargeless, present in the nucleus. এই দুটোকে আমরা একসাথে বলি নিউক্লিয়ন্স।
এই দুটোকে আমরা একসাথে বলি নিউক্লিয়ন্স, যারা নিউক্লিয়াসের ভেতর থাকে। তাহলে মাস নাম্বার কি লেখা? দ্য মাস নাম্বার অফ অ্যান এলিমেন্ট ইজ দ্য সাম অফ দ্য প্রোটন অ্যান্ড নিউট্রন নিউক্লিয়ন্স ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম অফ দ্য এলিমেন্ট। আর এটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে অ্যাটমিক নাম্বারকে আমরা দেখছি জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মাস নাম্বারকে এ দিয়ে। তাহলে আমি যদি একটা অ্যাটম সাপোজ মনে করো পি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাহলে তার অ্যাটমিক নাম্বারটা আমি লিখবো জেড আর মাস নাম্বারটা আমি লিখবো এ। তো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ আ সিঙ্গেল অ্যাটম উইথ ইটস অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার। এটা ভালো করে দেখে নাও। আর এখান থেকে আরেকটা কোশ্চেন করে, স্যার আমাদের যদি অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার দিয়ে দেয় তাহলে আমরা নাম্বার অফ নিউট্রনটা কিভাবে বার করব? ভালো করে দেখে নাও। আমাদের অ্যাটমিক নাম্বার মানে নাম্বার অফ প্রোটন বলতে পারি, অর ইলেকট্রনও বলে, আমরা প্রোটন ধরেই করব। আর মাস নাম্বার মানে আমরা বলতে পারি প্রোটন প্লাস নিউট্রন। ঠিক আছে, এইবার দেখো ভালো করে, আমরা যদি মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার করি তাহলে কি পাচ্ছি? প্রোটন প্লাস নিউট্রন মাইনাস প্রোটন। তাহলে এইখানে প্রোটন প্রোটন কেটে গেল, তাহলে পড়ে কি আছে? নিউট্রন। তাহলে নাম্বার অফ নিউট্রন পেতে গেলে নাম্বার অফ নিউট্রন কত আছে একটা অ্যাটমের মধ্যে পেতে গেলে আমাকে এই ফর্মুলাটা জানতে হবে, মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার। খুব ইজি জিনিস, অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার আমাদের সিলেবাসের লাস্ট পোর্শনে আছে, ভালো করে এটা একটু দেখে নাও। এইবার আমরা এই অ্যাটমিক নাম্বার মাস নাম্বার থেকে কি করে নিউট্রন বার করতে হয় তার একটা এক্সাম্পল দেখে নিই, কারণ পরীক্ষায় এই কোশ্চেনগুলো মাঝে মাঝে দেখা যায়। সোডিয়াম অ্যাটমিক নাম্বার কত? 11, যেটা নিচে লেখা থাকে কিভাবে? জেড ভাবে। 23 মাস নাম্বার কিভাবে লেখা থাকবে স্যার? এ। ওকে, তাহলে আমরা ফর্মুলাটা কি জানি? এ মাইনাস জেড। এ কত? 23, জেড কত? 11। তাহলে আমার স্যার কটা নিউট্রন হলো? নিউট্রন কটা হলো? 12। দেয়ার আর 12 নিউট্রন প্রেজেন্ট ইন সোডিয়াম 1123। এরপর আমরা যদি একটা নন মেটালকে নিয়ে ভাবি, অক্সিজেন। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কোনটা স্যার? 8। মাস নাম্বার কোনটা? উপরে যেটা লেখা থাকে এ। তাহলে কিভাবে নিউট্রন বার করব? মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার। মাস নাম্বার কত? 16, অ্যাটমিক নাম্বার কত? 8। তাহলে নাম্বার অফ নিউট্রনও হয়ে যাবে 8। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে দেখছি নাম্বার অফ প্রোটন উইল বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ নিউট্রন। ওকে, এরপর আমরা পরের কিছু টার্ম যেগুলো আমাদের আছে, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আইসোটোপ সম্বন্ধে তোমরা হয়তো ছোটবেলা থেকেই শুনেছো, এইবার আরও দুটো নতুন টার্ম আমরা পড়বো, আইসোবার অ্যান্ড আইসোটোন। আইসোটোপ মানে কি? আমি বললাম অ্যাটমিক নাম্বার একটা ইউনিক প্রপার্টি। কেন? সব এলিমেন্টসদের অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হয়, কোনো দুটো এলিমেন্ট সেম অ্যাটমিক নাম্বারে থাকবে না। কিন্তু আইসোটোপের ক্ষেত্রে আমরা দেখতে পারবো মাস নাম্বার কিন্তু সেম এলিমেন্টের ডিফারেন্ট হতে পারে। তাহলে আইসোটোপ আমরা কাদের বলবো? এলিমেন্টস হ্যাভ সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার। দেখো এখানে ভালো করে, হাইড্রোজেন H11, H12, H13। তাহলে আমরা নিচে কাদের লিখে অ্যাটমিক নাম্বার? সবকটার অ্যাটমিক নাম্বার দেখো সেম, কিন্তু মাস নাম্বারটা 1, 2, 3 ডিফারেন্ট হলো। তাহলে আইসোটোপ কাদের হয়? এলিমেন্টসটা সেম থাকবে, আইসোটোপ অলওয়েজ সেম এলিমেন্টদের হবে, কিন্তু মাস নাম্বারটা আলাদা আলাদা হবে। এই হাইড্রোজেনের ফার্স্ট আইসোটোপটাকে আমরা বলি প্রোটিয়াম, সেকেন্ডটাকে বলি ডিউটোরিয়াম, থার্ডটা ট্রিটিয়াম। এইবার আমরা যদি আরেকটা এক্সাম্পল নিই আইসোটোপের, দেখো C612 কার্বন, C613, C614। 14টা রেডিও অ্যাক্টিভ হয়, তাই জন্য আমরা স্টার দিয়ে লিখি। তো এইখানেও অ্যাটমিক নাম্বার সেম, কিন্তু মাস নাম্বারটা দেখো ডিফারেন্ট। তাহলে এইগুলোকে বলবো আইসোটোপ। এবার আইসোবার কি? আইসোবার হলো আইসোটোপের ঠিক অপোজিটটা। আইসোটোপে কি ছিল? অ্যাটমিক নাম্বার সেম, মাস নাম্বার ডিফারেন্ট। আইসোবারে মাস নাম্বার সেম, অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট। আর আমরা জানি অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হলেই নিশ্চয়ই এলিমেন্ট দুটো ডিফারেন্ট, তাই আইসোবার অলওয়েজ ডিফারেন্ট এলিমেন্টদের মধ্যে হয়। ভালো করে দেখে নিই আইসোবার কি বলছে। এলিমেন্টস হ্যাভিং সেম মাস নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, Na1123 and Mg2312। কি লেখা?
Na 1123, Mg 1223। অ্যাটমিক নাম্বার দেখছি ডিফারেন্ট, একজনের 11 একজনের 12, কিন্তু মাস নাম্বার দেখো দুজনেরই 23 সেম। আমরা যদি আরেকটা এক্সাম্পল পড়ি C614 N7 C614 and N714, এই দুটোতেও দেখো অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট কিন্তু মাস নাম্বারটা সেম, তাহলে এদেরকে আমরা বলবো আইসোবার। আর লাস্ট আমাদের আইসোটোন। আইসোটোন কাদের বলি আমরা? সেম নাম্বার অফ নিউট্রন। ভালো করে দেখো, এলিমেন্টস হ্যাভিং সেম নাম্বার অফ নিউট্রন। স্যার কিভাবে বুঝবো নিউট্রন সেম কিনা? সিম্পল, মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার করে যেখানে দেখব এন এর ভ্যালুটা দুটো এলিমেন্টের জন্য সেম আসছে, সেখানেই বলবো তাদেরকে বলা হবে আইসোটোন। এক্সাম্পল দিয়েছে O816, ভালো করে আমরা একটু বার করে দেখি। O816, N715, C614, সব কটার আমরা কি করব? A মাইনাস জেড ভ্যালু, A মাইনাস জেড ভ্যালু। ও এর ক্ষেত্রে কি হবে? 16 মাইনাস 8 ইকুয়ালস টু 8। এন এর ক্ষেত্রে কি হবে? 15 মাইনাস 7 ইকুয়ালস টু 8। সি এর ক্ষেত্রে কি হবে? 14 মাইনাস 6 ইকুয়ালস টু 8। তাহলে তিনটের ক্ষেত্রেই দেখছি আমরা নাম্বার অফ নিউট্রন সেম আসছে, তাহলে এদেরকেই কি বলবো? আইসোটোন। তাহলে আইসোটোপ কারা হলো? সেম অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট মাস নাম্বার। আইসোবার কারা হলো? সেম মাস নাম্বার ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। আইসোটোন কারা হলো? সেম নাম্বার অফ নিউট্রন। ভালো করে লিখে নাও। সো এতক্ষণ আমরা যা যা প্রপার্টিজ পড়লাম তার একটা ওভারঅল ভিউ দেখব আমাদের কম্প্যারিজন বিটুইন গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 17-এ। এটাই আমাদের লাস্ট টপিক ফর দ্য পিরিয়ডিক টেবল সিলেবাস ফর ক্লাস 10 আইসিএসসি। তো আমরা ফার্স্টেই দেখে নিই অ্যালকালি মেটালস বলে গ্রুপ 1-কে আর হ্যালোজেন্স বলে গ্রুপ 17-কে। তাদের এলিমেন্ট অকারেন্স মানে কোন কোন এলিমেন্ট আছে আমরা জানি। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এইটা ফর গ্রুপ 1। আর হ্যালোজেন্স ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যেগুলো থাকে আমাদের হ্যালোজেন্সদের জন্য জাস্ট এলিমেন্ট। তোমাদের এখানে সবকটা এলিমেন্টস থাকে না, এখানে আপ টু কে অবধি আছে আর এখানে আপ টু সিএলবিআর, এগুলো একটু জেনে রাখলে ভালো হয়। ফিজিক্যাল স্টেট অ্যালকালি মেটালস শুরু হচ্ছে আমাদের গ্রুপ 1 শুরু হয় কি দিয়ে? মেটালস দিয়ে, তাই জন্য অ্যালকালি মেটালস আর মেটালস নামেই আছে। হ্যালোজেন্সরা কি হয়? নন মেটালস। আমরা হাইড্রোজেনের কম্পেয়ার করেছিলাম, মনে পড়ছে? হাইড্রোজেন কেন গ্রুপ 1-এও রাখা যায়, গ্রুপ 17-এও রাখা যায়। তাহলে 17-এ আমরা বলেছিলাম হাইড্রোজেনও নন মেটালস, ওরাও নন মেটালস। দেখো এখানে লেখাই আছে নন মেটালস। ভ্যালেন্সি অ্যালকালি মেটালসের +1 হয়, হ্যালোজেন্সের -1 হয়। যেমন অ্যালকালি মেটালস Li প্লাস হিসাবে থাকে, Na প্লাস, K প্লাস। এইখানে হ্যালোজেন্সরা F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস। তাই দেখো আমরা ভ্যালেন্সি +1 স্টেটটা পাচ্ছি ফর অ্যালকালি মেটালস, -1 পাচ্ছি ফর হ্যালোজেন্স। কন্ডাক্টিং নেচার অ্যালকালি মেটালস আর গুড কন্ডাক্টার্স। কেন? মেটালসরা আমরা জানি ছোটবেলা থেকেই পড়েছি মেটালসরা অলওয়েজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয়, কারণ তাদের চার্জ হাই থাকে। আর আমরা ফিজিক্সে পড়বো I ইকুয়ালস টু Q/T। I মানে কারেন্ট, Q মানে চার্জ। কিউ যত বেশি কারেন্ট তত বেশি ফ্লো করবে। তাহলে মেটালদের ক্ষেত্রে আমাদের চার্জ বেশি থাকে, তাই কারেন্টও বেশি ফ্লো করতে পারে। আর নন মেটালসদের ক্ষেত্রে চার্জ কম, কারেন্টও ফ্লো করতে পারে না, সেখান থেকে নন কন্ডাক্টার্স বলি আমরা। কিছু কিছু এক্সেপশন এখানে আছে, সেটা আমরা অন্য চ্যাপ্টারে দেখব। কিছু কিছু এক্সেপশন এখানে আমরা কিন্তু পাবো। মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট একটু আগেই পড়লাম কি? ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ আর ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ ফর গ্রুপ 17। মেটালসদের জন্য ডিক্রিজ করবে, নন মেটালসদের জন্য ইনক্রিজ করবে ডাউন দ্য গ্রুপে। আমাকে শুধু কম্প্যারিজন বলতে হবে। এবার কম্প্যারিজনে আমি পিরিয়ড গ্রুপ আলাদা করে তখনই বলবো যদি সেটা ডিফারেন্ট ভ্যারিয়েশন শো করে। সেম ভ্যারিয়েশনে আমরা বলবো না, তাই জন্য গ্রুপে আমরা ডিফারেন্ট ভ্যারিয়েশনটা পাচ্ছি, তাই জন্য শুধু গ্রুপেরটা এখানে লিখব। অ্যাটমিক সাইজ আমরা জানি আমাদের অ্যাটমিক রেডিয়াই কি হয়, যত আমরা পিরিয়ডে যাব মেটাল থেকে নন মেটালের দিকে, যত আমরা অ্যাক্রস দ্য পিরিয়ড যাব অ্যাটমিক রেডিয়াই কমতে থাকবে। তাহলে সব থেকে বেশি অ্যাটমিক রেডিয়াই কার হবে? গ্রুপ 1-দের। তাই জন্য এখানে বলা হয়েছে লার্জেস্ট অ্যাটমিক সাইজ ইন দেয়ার পিরিয়ড।
অ্যান্ড অ্যাটমিক সাইজ উইল ফার্দার ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ। তাহলে এই অ্যালকালি মেটালস যে গ্রুপের অ্যাটমিক রেডিয়াই অনেক বড় হবে। আর হ্যালোজেন্স কি একদম লাস্টের দিকে আছে অ্যাক্রস দ্য পিরিয়ডের, তাহলে অ্যাটমিক রেডিয়াই কমতে 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 যাবে। তাই জন্য স্মলেস্ট অ্যাটমিক সাইজ ইন দেয়ার পিরিয়ড অ্যান্ড ফার্দার ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ। তাহলে লার্জেস্ট অ্যাটমিক সাইজ পিরিয়ডের কাদের হয়? অ্যালকালি মেটালসের। আর সেই পিরিয়ডেরই সব থেকে স্মলেস্ট কাদের হয়? হ্যালোজেন্সদের। এরপর আমরা আসছি আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি কি দেখেছি? পিরিয়ডে যত যায় বাড়তে বাড়তে যায়। তাহলে ফার্স্টে যে থাকবে তার নিশ্চয়ই অত বেশি হবে না, যত পিরিয়ডে আমরা যাব টুয়ার্ডস নন মেটালস তত বাড়তে থাকবে। তাহলে মেটালসদের আয়নাইজেশন এনার্জি কি হবে? লোয়েস্ট। এই অ্যালকালি মেটালসদের লোয়েস্ট। লোয়েস্ট কেন? তারা শুরু করছে গ্রুপটা, তাদের দিয়ে শুরু হচ্ছে, তাই জন্য তারা লোয়েস্ট আয়নাইজেশন এনার্জি পজেস করে। আর হ্যালোজেন্সের কি থাকবে? হাই আয়নাইজেশন এনার্জি। স্যার এখানে হাইয়েস্ট কেন বলা হলো না? কারণ আমরা আয়নাইজেশন এনার্জিতে পড়েছিলাম হাইয়েস্ট আই বা হাইয়েস্ট আইপি কাদের জন্য হয়? আমাদের নোবেল গ্যাসের জন্য, ইনার্ট গ্যাসের জন্য, যেহেতু তারা স্টেবল থাকে। আর তারপরেই আসে হ্যালোজেন্স, যাদের জন্য হাই আয়নাইজেশন এনার্জি হয়। ঠিক আছে, এই জায়গাটা দেখে রাখো, ভালো করে নোট করে রাখো। আরও কিছু প্রপার্টিজ আছে, আমরা এখানে এলিমেন্টস অকারেন্স, ফিজিক্যাল স্টেট, ভ্যালেন্সি, ছোট ছোট প্রপার্টিসগুলো পড়লাম, কিন্তু যেই মেইন প্রপার্টিস থেকে কোশ্চেন্স আসে অ্যাটমিক সাইজ, আয়নাইজেশন এনার্জি, এদের কম্পেয়ার করতে দেয় গ্রুপ 1 আর গ্রুপ 17-এ। নেক্সট আমরা কি আছে দেখে নিই। নেক্সট আমাদের আছে ইলেকট্রন অ্যাফিনিটি। আমরা আগেই পড়লাম আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি মোটামুটি সেম ট্রেন্ড শো করে অ্যাক্রস দ্য পিরিয়ড আর ডাউন দ্য গ্রুপ। তাহলে এখানেও সেম হবে, লো ইএ হবে ফর অ্যালকালি মেটালস আর হাই আই ইন দ্য পিরিয়ড বাট ফার্দার ডিক্রিজেস। এটা আই না, এটা ইএ হবে, ইলেকট্রন অ্যাফিনিটি হবে। ঠিক আছে, লো ইলেকট্রন অ্যাফিনিটি ফর অ্যালকালি মেটালস আর হাই ইলেকট্রন অ্যাফিনিটি ফর হ্যালোজেন্স। ইলেকট্রোনেগেটিভিটি, লোয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি। অ্যালকালি মেটালসদের মধ্যে সব থেকে বেশি মেটালিক প্রপার্টি ক্যারি করছে, তাহলে তারা সব থেকে বেশি ইলেকট্রোপজিটিভ, তাহলে তাদের ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? সব থেকে লোয়েস্ট। হ্যালোজেন্সের কি হবে? হাই ইলেকট্রোনেগেটিভিটি, হাই ইলেকট্রোনেগেটিভিটি ইন দ্য পিরিয়ড। ওকে, আর গ্রুপে গেলে আমরা কি জানি? ডিক্রিজ করছে, নর্মাল ট্রেন্ড, আমরা যেগুলো পড়ে এসেছি অলরেডি। তাহলে আমাদের মোটামুটি জানতে হবে আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রোনেগেটিভিটি লো থাকে ফর অ্যালকালি মেটালস আর হাই থাকে ফর হ্যালোজেন্স। ওকে, এইবার রিঅ্যাক্টিভিটি দুজনেরই হাই হবে। কেন স্যার? কারণ দুজনেরই ভ্যালেন্সি 1। অ্যালকালি মেটালসরা একটা ইলেকট্রন ছেড়ে দিলেই স্টেবল হয়ে যাবে, হ্যালোজেন্সরা একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলেই স্টেবল হয়ে যাবে। তাই জন্য ওরা খুব তাড়াতাড়ি স্টেবিলিটি পেতে চায়, তাই জন্য ওদের রিঅ্যাক্টিভিটি অলওয়েজ হাই থাকে। ওকে, বোঝা গেল। এরপর রিঅ্যাকশন উইথ ওয়াটার অ্যান্ড অ্যাসিড। Alkali metals reacts vigorously with water and acid liberates hydrogen gas. তাহলে ভালো করে মনে রাখতে হবে অ্যালকালি মেটালসরা হাইড্রোজেন গ্যাস লিবারেট করে বাই রিঅ্যাক্টিং উইথ অ্যাসিড অ্যান্ড ওয়াটার। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে হ্যালোজেন্সরা রিঅ্যাকশানে টেক পার্টি করে না ওয়াটার আর অ্যাসিডের সাথে। রিডিউসিং অক্সিডাইজিং নেচার, আমরা জানি স্ট্রং রিডিউসিং এজেন্ট মেটালসদের বলে আর স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট নন মেটালসদের বলে। তাহলে স্যার এই অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্টটা কী জিনিস এটা একটু জেনে নিই। অক্সিডাইজিং আর রিডিউসিং এজেন্টটা কী জিনিস? অক্সিডাইজিং এজেন্ট, তোমরা ডিফারেন্ট ব্যাংকের এজেন্টদের কথা শুনেছো, এলআইসি এজেন্টদের কথা শুনেছো, তারা অ্যাকাউন্ট ওপেন করার সময় নিজের অ্যাকাউন্ট ওপেন করে না অন্যদের করায়? নিশ্চয়ই এজেন্টরা অন্যদের অ্যাকাউন্ট ওপেন করায়। তাহলে এইখানেও অক্সিডাইজিং এজেন্ট এর মানে হবে অন্যকে অক্সিডাইজ করায়, ইটসেলফ গেটস রিডিউসড। আর রিডিউসিং এজেন্ট কি হবে? অন্যকে রিডিউস করায় বাই ইটসেলফ গেটিং অক্সিডাইজড। আমরা দেখে নিই মেটালদের ক্ষেত্রে, ভাবো মেটালদের ক্ষেত্রে মেটালরা কি করে? ইলেকট্রন লুজ করে পজিটিভ আয়ন দেয়, সেই ইলেকট্রনরা নন মেটাল অ্যাকসেপ্ট করে, সেই ইলেকট্রনগুলো নন মেটাল অ্যাকসেপ্ট করে নেগেটিভ আয়ন তৈরি করে। তাহলে আমরা শিখব কি? যত আমরা পজিটিভ দিকে যাব সেটাকে বলবো অক্সিডেশন। তাহলে মেটাল নিজে অক্সিডাইজ হচ্ছে, অন্যকে রিডিউস করাচ্ছে, আর নন মেটাল নিজে রিডিউস হচ্ছে, অন্যকে অক্সিডাইজ করাচ্ছে। তাই জন্যই আমরা অ্যালকালি মেটালসকে বলি স্ট্রং রিডিউসিং এজেন্ট। এরা নিজে অক্সিডাইজ হয়ে ইলেকট্রন লুজ করলে অন্যকে রিডিউস করিয়ে দেয়। আর হ্যালোজেন্সের বলবো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট,
যারা নিজেরা রিডিউস হয়ে অন্যকে অক্সিডাইজ করাবে। তাহলে এটাই আমাদের ছিল পিরিয়ডিক টেবিলের ফুল সিলেবাস ফর ক্লাস 10 আইসিএসসি। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার সাথে যুক্ত থাকো। প্রতিটা চ্যাপ্টার এরকম ডিটেল অ্যানালাইসিস তোমাদের করাবো, তার সাথে এত সুন্দর তোমরা একটা নোটস পেয়ে যাবে যেটা পড়লে তোমাদের চ্যাপ্টার পুরো রেডি হয়ে যাবে। এরপর আমরা খুব শিগগিরই পিরিয়ডিক টেবিলের কোশ্চেন অ্যান্সার সিরিজ নিয়ে আসবো, কারণ ক্লাস 10-এ আমরা জানি শুধু থিওরি পড়লে হবে না, আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, নর্মাল কোশ্চেন অ্যান্সার, এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে। আমার সাথে শুধু যদি যুক্ত থাকো আমি তোমাদের এইগুলো প্র্যাকটিস করিয়ে দেবো। তো আমরা এরপরে কি করব একবার একটু দেখে নিই, আমাদের পরের শিডিউলটা কি হবে। সো কামিং আপ নেক্সট, কেমিক্যাল বন্ডিং। পিরিয়ডিক টেবিলের আমরা পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করলাম, তোমরাও এর মধ্যেই চ্যাপ্টারটা ভালো করে কমপ্লিট করে রাখো নোটস থেকে। এরপরেই আমরা নিয়ে চলে আসবো আমাদের চ্যাপ্টার নাম্বার 2, কেমিক্যাল বন্ডিং। ততক্ষণ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও। আমরা খুব শিগগিরই কেমিক্যাল বন্ডিং এবং পিরিয়ডিক টেবিলের কোশ্চেন অ্যান্সার রাউন্ড নিয়ে দেখা করব তোমাদের সাথে। তো ততক্ষণ স্টে টিউন, সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর ভালো করে পড়াশোনা করে রাখো। বি রেডি ফর বোর্ডস 2025। ওকে, বাই বাই ফর টুডে।